এই ছেলে, তোর কত বড় সাহস! তুই মদের ব্যবসা করিস, তাই না? তোকে এমন শিক্ষা দিব যেটা তুই কল্পনাও করতে পারবি না। যখনই আমি এসব কথা বলছিলাম তখন হঠাৎ করে দেখতে পেলাম পিছন থেকে কেউ একজন চিৎকার করে আমাকে ডাকছে। আমি তখন পিছনে ফিরে তাকালাম। পিছনে ফিরে তাকাতেই একটা মেয়ে আমার গালে ঠাস করে থাপ্পড় মেরে দিল। আমি তখন তার দিকে তাকিয়ে আছি। এরকম সাহস তো কোনো মেয়ের হওয়ার কথা নয়। তখন মেয়েটা আমার দিকে তাকিয়ে বলল, এই ছেলে, তোর এত বড় সাহস কি করে হলো? তুই এই কলেজের মধ্যে এসে গুন্ডামি করিস? তুই জানিস আমার বাবাকে? আমার বাবা এই কলেজের প্রিন্সিপাল। তুই আমার বাবার কলেজে এসে মস্তানি করিস? রাস্তার একটা ছেলে, টুকাই কোথাকার! কথাটা শোনার পর আমার ভীষণ রাগ হয়। আমি এই কলেজের ছাত্র বা কিছুই না। আমি এসেছিলাম এই ছেলেটার সাথে দেখা করার জন্য। আমি তখন তার দিকে তাকিয়ে আছি। মেয়েটা রাগে গজগজ করতে করতে কথাটা বলছে। আমি তখন তাকে বললাম, এই মেয়ে, এই তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? কি বলছো? মেয়েটা তখন আরও বেশি রেগে গেল। আমার দিকে তাকিয়ে চিৎকার করতে শুরু করলো। তখন আশেপাশে কয়েকটা ছেলে এসে দাঁড়ালো। মেয়েটা তখন আমার দিকে তাকিয়ে বলল, এই তোরা দাঁড়িয়ে দেখতেছিস কি? এই ছেলেটাকে একটা উচিত শিক্ষা দিয়ে দে। আমাকে অপমান করার চেষ্টা করতেছে। এই কলেজ মনে হয় নতুন এসেছে, সেই জন্য আমাকে চেনে না। রাস্তার খ্যাত একটা ছেলে আমার সঙ্গে পাঙ্গা নিতে চাইছে। রাস্তার খ্যাত একটা ছেলে আমার সাথে পাঙ্গা নিতে চাইছে। ওকে তো একটা শিক্ষা দিয়ে দিতেই হয়। বলতে না বলতেই ছেলেগুলো আমার উপর আক্রমণ করে দিল। আমি বুঝতে পারছি না এরা কি পাগল নাকি। আমি এই কলেজের ছাত্র না, হঠাৎ করে আমার উপর কেন এরকম আক্রমণ করলো? আমি তখন অনেক কষ্ট করে সেখান থেকে বেঁচে ফিরলাম। তবে ওই ছেলেটাকে একটা শিক্ষা দিতেই হবে। কয়েকদিন যখন বের হলাম তখন আবারও সেই মেয়ের সাথে দেখা হলো। মেয়ের তখন তার বান্ধবীদের সাথে হেঁটে যাচ্ছিল। আমি তার পাশ দিয়ে যাচ্ছিলাম। আমার হাতে মুখে এখনও দাগ লেগে আছে। ওই মেয়েটা তখন আমাকে দেখে হাসতে শুরু করলো। আমি তখন অনেক বেশি রেগে গেলাম। এরপর তার সামনে গিয়ে তাকে থাপ্পড় মেরে বললাম, এই মেয়ে, তোমার সাহস তো কম না। তুমি সেদিন আমাকে মার খাইয়েছিলে, তাই না? তোমাকে এমন শিক্ষা দেবো আজকে যেটা তুমি কল্পনাও করতে পারবে না। এই কথা শোনার পর মেয়েটা অনেক বেশি রেগে গেল। তখন সেখানে লোক চিৎকার করতে ডাকতে শুরু করলো। আমি তখন সেখান থেকে পালালাম, কারণ লোকের মার খেতে আমি চাই না। তবে আমার আরও একটা পরিচয় আছে, সেটা একটু পরেই জানতে পারবেন। আমি সেদিন মজা করে ভর্তি হয়েছিলাম সেই কলেজে, কারণ ওই মেয়েটার সাথে কথা বলে তাকে রাগাতে চাইছিলাম। আমি জানি না সেটা কেন। আমি অন্য একজনকে ভালোবাসি। এরপরেও কেন জানি সেদিন ওই মেয়েটার সাথে লাগতে আমার ভালো লাগছিল। আর ওই কলেজে আমার একটা কাজ আছে। ওই কলেজের কিছু ব্যাপারে আমাকে জানতে হবে, সেজন্য আমি ওই কলেজে ভর্তি হই। কিন্তু মেয়েটা একদিন অদ্ভুত একটা ঘটনা করে বসে পুরো কলেজের সামনে এসে আমাকে অপমান করে বের করে দিয়েছিল তার বাবার মাধ্যমে। আমি নাকি তাকে হিপটিচিং করেছি। আমি সেদিন চলে এসেছিলাম সেখান থেকে। এরপর আবারও আমি আমার কাজে যোগ দিয়েছিলাম। এসব যখন ভাবছিলাম তখন ফোনটা বেজে উঠল। এতক্ষণ আমি কল্পনা রাজ্যে ডুবেছিলাম। আমার জীবনের প্রতিটা কাজ এলোমেলো, কোথায় কি হয় সেটা আমি নিজেও বুঝতে পারি না। ফোন যখনই ধরলাম তখন হঠাৎ করে একটা মেয়ের কণ্ঠ শুনতে পেলাম। ওপাশ থেকে একটা মেয়ে বলল, কি ব্যাপার মিন্টু সাহেব? যদি নিজের ভাইকে বাঁচাতে চাও তাহলে আমার দেওয়া ঠিকানায় তাড়াতাড়ি চলে আসো। যদি একটু দেরি করার চেষ্টা করো তাহলে নিজের ভাইকে হারাতে হবে। কথাটা শোনার পর আমার মাথাটা নষ্ট হয়ে গেল। আমি তাকে বললাম, এই মেয়ে, তোর সাহস কী করে হলো তুই আমার ভাইকে কিডন্যাপ করিস? তোকে আমি শেষ করে দেব। তুই আমাকে চিনিস না। আমি রাজা। আমার নাম শুনলে পুরো শহর কেঁপে ওঠে। আর তুই আমার ভাইকে কেন কিডন্যাপ করেছিস? আমি তো সেটা জানি বাবু, তাই তোমাকে বলছি তাড়াতাড়ি চলে আসো আমার দেওয়া ঠিকানায়। তোমার সাথে খেলা হবে সেখানে। তোমার সাথে এমনি কথা বলতে আমার ভালো লাগছে না। তাড়াতাড়ি চলে আসো তো আমার দেওয়া ঠিকানায়, সামনাসামনি বসে কথা বলি। ওয়েট কর, আমি আসছি। তোর এত বড় সাহস কী করে হলো সেটা আমি দেখতে চাই। তুই আমার ভাইকে কিডন্যাপ করিস? আমার ভাইকে কিডন্যাপ করার সাহস তোর কী করে হলো? আমার নাম শুনলে যেখানে পুরো এলাকা কেঁপে ওঠে সেখানে তুই আমার ভাইকে কিডন্যাপ করেছিস? কোন সাহসে? তোকে তো আমি চিনিও না। আমার কাছে আসলেই বাবু তুমি আমাকে খুব ভালো করেই চিনতে পারবে। তুমি আমাকে ভালো করেই চেনো। তুমি আমার কাছে আসো
এরপর দেখবে সব জেনে যাবে। এখন তাড়াতাড়ি চলে আসো, দেরি করো না তো। তুই অপেক্ষা কর, তোর মনে হয় মৃত্যুর অনেক বেশি শখ জেগেছে, সেই জন্য আমাকে ডাকতে চাইছিস। আমি আসলে কিন্তু তোকে নাচতে হবে, সেটা তুই ভালো করেই জানিস। আমার কাজ সম্পর্কে তো তুই এখনও জানতে পারিসনি। আমাকে না চিনে তুই এরকম একটা কাজ করে ফেলেছিস। চুপ, একদম চুপ। যদি নিজের ভাইকে বাঁচাতে চাও তাহলে তাড়াতাড়ি চলে আসো। এই বলে মেয়েটা ফোন রেখে দিল। এরপর একটা ঠিকানা পাঠিয়ে দিল। আমি তখন রেগে সেই দিকে যেতে শুরু করলাম। আমার সাথে কোনো লোক নেই, কারণ আমার আর লোকের প্রয়োজন নেই। আমি একাই যথেষ্ট ওই মেয়েটার জন্য। কিন্তু ওখানে যাওয়ার পর বুঝতে পারলাম মেয়েটা বিনা প্রস্তুতিতে এই কাজ করেনি। মেয়েটা তখন ভিতরে ছিল, তাই দুইটা লোক আসলো, এসে আমার দুই হাতে ধরে ফেললো। আমি তখন তাদেরকে সরানোর চেষ্টা করলাম, তখন তাদের মধ্যে একজন আমাকে মেরে দিল। আমিও তাদের সাথে মারামারি করতে শুরু করলাম। এক পর্যায়ে তাদের একজন আমার মাথায় লাঠি দিয়ে মেরে অজ্ঞান করে ফেললো। আমি সেখানে শুয়ে পড়লাম। আমি বাইরে চিৎকার শুনে দৌড়ে আসলাম। বাইরে এসে দেখি মিন্টু নিচে পড়ে আছে। আমার একটা লোকের হাতে লাঠি, মাথায় প্রচন্ড গরম হয়ে গেল। ছেলেগুলোর কলার চেপে ধরে বললাম, তোদের কত বড় সাহস! আমি শুধু বলেছি ওকে ভিতরে ধরে নিয়ে আসতে, ওকে মারতে কে বলেছে? আমার কলিজাকে আঘাত করেছিস, তোদের দুজনকে আমি শেষ করে দিব। লোক দুটা তখন কান্না করতে শুরু করে। এরপর অঙ্কিতা তাদের দুজনকে মারতে মারতে বাইরে দিয়ে আসে এবং সঙ্গে সঙ্গে মিন্টুকে ধরে নিয়ে গিয়ে ভেতরে বসায় এবং তার মাথায় ব্যান্ডেজ করে দেয়। মিন্টু তখনও অজ্ঞান অবস্থায় পড়ে আছে। এটা দেখার পর আবিদ অনেক বেশি কান্না করতে শুরু করে। মিন্টু যেদিন খারাপ পথ বেছে নিয়েছিল সেদিন মিন্টুর সাথে দেখা হয়। আবিদ ছিল এতিম একটা ছেলে, ঠিকমতো পড়াশোনা করতে পারত না টাকার কারণে, এবং সে সাকিবের অনেক ভালো একটা বন্ধু ছিল। দুই বন্ধু একে অপরকে ছাড়া চলতেই পারত না। যখনই দেখে যে সাকিব মারা গেছে এবং মিন্টু প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে, তখন নিজের বন্ধুর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য সে মিন্টুর সাথে হাত মেলায় এবং মিন্টুও তাকে নিজের ভাইয়ের থেকে অনেক বেশি ভালোবাসে। কারণ একটা মানুষ আঘাতপ্রাপ্ত হওয়ার পর সে যখন আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে তখন সে অনেক বেশি অসহায় হয়ে পড়ে, এবং সেই সময় যেই মানুষটা তাকে সহযোগিতা করে তার কথা সে কোনোদিনও ভুলতে পারে না। এরপর থেকে তাদের দুজনের যাত্রা শুরু হয়। তখন আবিদ কান্না করতে করতে অঙ্কিতার দিকে তাকিয়ে বলে, আপনি এটা কি করলেন ম্যাডাম? আপনি আমার ভাইকে মারলেন। আমি আমার ভাইয়ের শরীরে একটা আঘাত আমি সহ্য করতে পারি না। আপনি কেন মারলেন আমার ভাইকে? আমার ভাই যখন এখানে চলে এসেছিল তাহলে সে তো ভিতরে আসতো, কিন্তু তাকে মারলেন কেন? আসলে সরি আবিদ, আমি বুঝতে পারিনি। আমি এই লোক দুটোকে বলেছিলাম যে ওকে ধরে নিয়ে আসার জন্য, কিন্তু ওকে এভাবে মারবে সেটা আমি ভাবতে পারিনি। ওই দুইজন লোককে আমি শাস্তি দেওয়ার ব্যবস্থা করতেছি। শাস্তি দেওয়ার কোনো প্রয়োজন নেই। ওরা যেটা করেছে সেটা তো আর ফিরিয়ে নিয়ে আসা সম্ভব নয়। তারা হয়তো এরকম কাজ করতে করতে অভ্যস্ত, সেই জন্য বুঝতে পারেনি। ভাইকে তুলে নিয়ে আসার কথা বলেছেন, সেই জন্য এরকম আঘাত করে ফেলেছে। আরিফ বসে অপেক্ষা করতে শুরু করে কখন মিন্টু ফিরে আসবে। মিন্টু যখন এই অন্যায় পথ বেছে নিয়েছিল তখন তার নাম পাল্টে নিজেই ডেকেছিল রাজা, কারণ ভদ্র নামে সে আর থাকতে চায় না। কিছুক্ষণ পর মিন্টুর জ্ঞান ফিরে আসে। মিন্টু তখন সামনের দিকে তাকিয়ে দেখে একটা মেয়ে বসে আছে। এটা দেখার পর সে বলে, তাহলে তুই হচ্ছিস অঙ্কিতা? বল, আমার ভাইকে কেন ধরে নিয়ে এসেছিস এখানে? তোর সাথে আমার কি শত্রুতা? আমি তো তোকে চিনিও না, আর তোর সাথে আমার কোনোদিন দেখাও হয়েছে বলে মনে হয় না। তাহলে কেন ওকে ধরে নিয়ে এসে আমাকে এখানে নিয়ে আসলি? মিন্টু, একটু শান্ত হও। আমি তোমাকে সব কিছু খুলে বলছি, কিন্তু প্লিজ তুমি শান্ত হও। কে মিন্টু? এই পৃথিবীতে মিন্টু বলে কোনো শব্দ নেই। আমি হচ্ছে রাজা, এবং আমাকে সেই নামে ডাকবে। আমি অন্য কোনো নাম পছন্দ করি না। এই কথা শোনার পর অঙ্কিতা কিছুক্ষণ তাকিয়ে থাকে সে এটা কতটা কষ্ট পেয়েছে, কিন্তু অঙ্কিতাও জীবনে অনেক বেশি কষ্ট পেয়েছে। মিন্টু তাকিয়ে আছে অঙ্কিতার দিকে। মেয়েটা দেখতে অসম্ভব সুন্দরী, কিন্তু ছেলেদের মতো পোশাক পরে আছে দেখেই মনে হচ্ছে অনেক ভয়ঙ্করটা। চোখ দুটো লাল, মনে হয় অনেক রাত নির্ঘুম কাটিয়েছে, সেজন্য এইরকম হয়ে গেছে। তখন সে মেয়েটার দিকে একটু আস্তে করে কথা বলে কেন আমাকে ধরে নিয়ে এসেছো? আমার সাথে তোমার কোনোদিন দেখা হয়নি।
বা তোমার সাথে আমার কোনো পরিচয় নেই, তাহলে তুমি আমাকে কেন ধরে নিয়ে এসেছো আর আমার ভাইকে কেন ধরে নিয়ে এসেছো? আমাকে আটকে রাখো, সমস্যা নেই, কিন্তু আমার ভাইকে ছেড়ে দাও। বাবু, আমি তোমাকে এবং তোমার ভাই দুজনের মধ্যে কাউকেই আটকে রাখবো না। আমি তোমাকে শুধু এখানে ধরে নিয়ে এসেছি আমার কাছে রাখার জন্য, কারণ আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। প্লিজ তুমি আমার কথা একটু শোনো, এরপর কথা বলবে। আমি কারোর কোনো কথা শুনতে চাই না, আর তুমি আমাকে এই নামে ডাকবে না। আমি কারো কিছু হতে চাই না। আমি এখন ভয়ঙ্কর পথ বেছে নিয়েছি এবং আমার জীবন পরবর্তী সময় এইভাবেই কাটাবো। তাই আমাকে এই নামে আর কোনোদিন ডাকবে না বা আমার সাথে কোনো ভালো ব্যবহার করার চেষ্টা করবে না। আমি রাজা, তাই আমাকে রাজা নামেই ডাকবে। আচ্ছা, তুমি আমার কথাটা তো শোনো, আমি আমার কথাটা শেষ করি, এরপর তুমি যা বলার তা বলবে। 10 মিনিট সময় দিলাম। 10 মিনিটের ভিতরে যা বলার তা বলে ফেলো। 10 মিনিট পরে আর সময় পাবে না। তাই 10 মিনিটের ভিতরে যা সিদ্ধান্ত নেওয়ার বা যা কথা বলার তা সরাসরি বলে ফেলো। আমি বেশি কথা বলা একদম পছন্দ করি না। তখন অঙ্কিতা কিছুক্ষণ থেমে থাকে, এরপর বলতে শুরু করে। মিন্টু, তুমি হয়তো আমাকে চিনতে পারছো না, কিন্তু আমি তোমাকে খুব ভালো করেই চিনি। তুমি কি সব কিছু ভুলে গেছো? তোমার মনে নেই তোমার ছোটবেলার খেলার সাথী অঙ্কিতার কথা? আমাদের পাশাপাশি বাসা ছিল, আমরা দুজন আমাদের ছাদে বসে খেলা করতাম। আমার বাবা এবং তোমার বাবা খুব ভালো বন্ধু ছিলেন। আমার বাবা হচ্ছেন রফিক চৌধুরী, আমি রফিক চৌধুরীর মেয়ে অঙ্কিতা চৌধুরী। তোমার সাথে ছোটবেলায় খেলা করতাম। এরপর বাবা তোমার বাবার সাথে ব্যবসা করতে শুরু করে এবং তাদের ব্যবসা খুব ভালো চলছিল। কিন্তু হঠাৎ তোমার বাবা এবং আমার বাবা সিদ্ধান্ত নিয়েছিলেন তারা বিদেশে ব্যবসা করবে। সেই জন্য বাবাকে পাঠিয়ে দেওয়া হয় লন্ডনে এবং সাথে করে আমিও চলে যাই। সেই দিন আমিও অনেক বেশি কান্না করেছিলাম। তুমিও তো কান্না করেছিলে আমাকে হারিয়ে ফেলবে বলে। সেই দিন হয়তো ভালোবাসার কথা বুঝতে পারিনি, কিন্তু আমি এখন বুঝতে পারছি আমি তোমাকে কতটা ভালোবেসে ফেলেছি। যখন শুনতে পারলাম যে আঙ্কেল আন্টি মারা গেছে, আঙ্কেলকে খুন করা হয়েছে, সেই দিন আমরা অনেক বেশি কান্না করেছি। কিন্তু বাবা সেখানে একটা ব্যবসায়িক ঝামেলায় ফেঁসে যাওয়ার কারণে হাসতে পারেনি। গত 1 বছর আগে যখন আমরা বাংলাদেশে ফিরে আসি, তখন আমরা জানতে পারি যে সাকিবকেও মেরে ফেলা হয়েছে। এরপর তোমাকে অনেক বেশি খুঁজেছি, কিন্তু তোমাকে কোথাও খুঁজে পাইনি। এরপর বাবা ব্যবসা শুরু করেন। বাবা যখন ব্যবসা শুরু করেন তখন সাফিক চৌধুরীর সাথে ঝামেলা হয়েছে। তখন বাবা মা দুজনকেই আমার চোখের সামনে মেরে ফেলে এবং আমাকে শেষ করে দেওয়ার প্ল্যান করে, কিন্তু আমি সেখান থেকে পালিয়ে চলে আসি। এরপর বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য এরকম কাজ শুরু করি। কিন্তু হঠাৎ করে সেই দিন তোমাকে আমি দেখতে পাই। আমি নিজেও গিয়েছিলাম সাফিকের অফিসে তাকে খুন করার জন্য, কিন্তু ওখানে গিয়ে তাকে পাইনি। তখন তোমাকে পেয়েছিলাম। এরপর আমার লোককে দিয়ে তোমার ব্যাপারে খোঁজ নিতে শুরু করি এবং জানতে পারি যে তুমিও আমার মতোই শুরু করেছো। এরপর তোমাকে কাছে পাওয়ার জন্য এইরকম করেছি। প্লিজ মিন্টু, বিশ্বাস করো, আমি তোমাকে একটা মুহূর্তের জন্য ভুলতে পারিনি। আমি সব সময় তোমার কথা মনে রাখতাম। এই দেখো, তোমার দেওয়া সেই লকেট এখনো কাছে আছে। এই কথা শোনার পর আমি কি বলবো বুঝতে পারছি না। মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। আমি তাকিয়ে আছি অঙ্কিতার দিকে। এ কি সেই অঙ্কিতা যার জন্য আমি রাস্তার দিকে তাকিয়ে থাকতাম? ছোটবেলায় খুব ভালো বন্ধুত্ব ছিল দুজনের মধ্যে। সেই বন্ধুত্ব কোনোদিন ভালোবাসায় পরিণত হয়েছে সেটা বুঝতেই পারিনি, এটা কোনোদিন ভাবতে পারিনি। আমি তখন আমার গলা থেকে সেই চেনটা বের করলাম। এটা আমরা দুজনে একসাথে বানিয়েছিলাম, দুজনের ছবি দিয়ে সেই চেনটা রেখেছি। এটা আমি কোনোদিন ভাবতে পারিনি। আমি ওকে জড়িয়ে ধরে কান্না করে দিই। এটা দেখার পর আবিদ আমাদের দিকে তাকায়।
সে হয়তো কিছুই বুঝতে পারে না। এরপর অঙ্কিতা কান্না করতে করতে বলে, মিন্টু, আমি ওকে ছেড়ে দিব না। আমার বাবা মা, তোমার বাবা মা, বাড়ির সবাইকে মৃত্যুর মুখে যে ঠেলে দিয়েছে, সেই শাফিক চৌধুরীকে আমরা কোনো দিন ছাড়বো না। আমরা দুজন মিলে ওকে শেষ করে দেব। যে করেই হোক ওকে খুঁজে বের করব। অঙ্কিতা, আমি বিশ্বাস করতে পারছি না তুমি আমার সামনে চলে আসবে। আমি কোনোদিন ভাবতে পারিনি যে তুমি এভাবে আমার সামনে আসবে। তুমি বিশ্বাস করো, আমি প্রতিদিন তোমার জন্য অপেক্ষা করতাম, রাস্তার দিকে তাকিয়ে থাকতাম, হয়তো তুমি আজ চলে আসবে। কিন্তু এভাবে দিন কেটে যায়, মাস কেটে যায়, বছরের পর বছর কেটে যায়। এভাবে দেখতে দেখতে সময় চলে যাবে, এটা কোনোদিন ভাবতেও পারিনি। কিন্তু এই শফিক চৌধুরীকে আমি ছাড়বো না, ওকে আমি শেষ করে দেব। এই জন্যেই এই পথ বেছে নিয়েছি। হ্যাঁ মিন্টু, আমাদের দুজনের লক্ষ্য এক। দুজনে একই লক্ষ্যতে কাজ করব এবং ওকে শেষ করে দেব, এটা বিশ্বাস রাখতে পারো। আমরা দুজন যদি একসাথে কাজ করি অবশ্যই আমরা পারবো। কেন ওকে বাঁচিয়ে রাখবো? আমাদের দুজন আপন লোককে মেরে ফেলেছি, ওর এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। ওকে শেষ করে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা দুজন মিলে একসাথে থাকবো, এই ব্যাপারে নিশ্চিত থাকতে পারো। কিন্তু এখন তোমার মাথায় আঘাত লেগেছে, এখানেই শুয়ে থাকো, আমি খাবারের ব্যবস্থা করতেছি। অঙ্কিতা খাবার আনতে চলে গেল। আমার মনে যে কী আনন্দ কাজ করছে সেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। আমি বিশ্বাস করতে পারছিলাম না অঙ্কিতা আমার সামনে চলে এসেছে। আমি যার অপেক্ষায় এতদিন ছিলাম সে আজ আমার সামনে, আগের থেকে অনেক বেশি সুন্দর হয়ে গেছে। আমি তখন আবিদের দিকে তাকালাম, আবিদের দিকে তাকিয়ে বললাম, আবিদ, তুই হয়তো ওকে চিনতে পারছিস না, ও আমার ছোটোবেলার খেলার সাথী। আমরা দুজনে একসাথে বড় হয়েছি, কিন্তু ও হঠাৎ করে চলে যায় ওর বাবার সাথে বিদেশে। সেদিন অনেক বেশি কান্না করেছি, কিন্তু কাউকে বোঝাতে পারিনি। তুই এখানে বসে আসিস কেন? তাড়াতাড়ি আরিফের কাছে কল করে এখানে আসতে বল। ভাই, তোমাকে এতদিন পর হাসি মুখে দেখে আমার কি যে আনন্দ লাগছে আমি বলে বোঝাতে পারবো না। এতদিন তোমার রাগী চেহারা দেখতে পেয়েছি, কিন্তু তুমিও যে কান্না করতে পারো সেটা আজ দেখলাম। আবিদ, আমাকে এখন শক্তিশালী হতে হবে। এখন আমরা দুজন এই শফিক চৌধুরীকে শেষ করে দেব। ওকে শেষ করে দেওয়াটাই আমাদের একমাত্র লক্ষ্য। ওকে এই পৃথিবীতে বাঁচিয়ে রাখলে চলবে না। ভাই, আপনি কোনো চিন্তা করবেন না। ওকে এমন শিক্ষা দেব যে আর কোনোদিন কারো ক্ষতি করার চেষ্টা করবে না। নিজের ব্যবসা করবে, অন্যের ব্যবসা কেন নষ্ট করবে? ওকে এই পৃথিবী ছাড়া করতে হবে। এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার ও হারিয়ে ফেলেছে। এরপর আবিদ আরিফের কাছে কল করে এবং সব ঘটনা খুলে বলে। এটা শোনার পর আরিফ দৌড়ে সেখান থেকে চলে আসে এবং আসার পর তারা সবাই মিলে একসাথে মিটিং করতে বসি। তখন অঙ্কিতা বলে, আরিফ, তুমি এক কাজ করো, তুমি মিন্টুর যত লোকজন আছে সবাইকে এখানে নিয়ে আসো। সবাইকে একসাথে আনতে হবে এবং আমি আমার যত লোকজন আছে সবাইকে একসাথে নিয়ে আসব। দুই গ্রুপের লোকজন এখন একসাথে কাজ করবে। এখন সবাই মিলে আমরা শাফিক চৌধুরীকে খুঁজে বের করব। ও আর গর্তে লুকিয়ে থাকতে পারবে না, ওকে বের হয়ে আসতেই হবে। ম্যাডাম, আপনি কোনো চিন্তা করবেন না, আমি দেখতেছি কি করা যায়। আমি আমাদের যত লোক আছে সবাইকে খবর দিয়ে দিয়েছি, তারা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আপনি আপনার লোককে খবর দিয়ে দিন, সবাইকে নিয়ে আমরা এখন কাজ শুরু করব। ও বেশি দিন আমাদের থেকে লুকিয়ে থাকতে পারবে না। কোনো চিন্তা করবে না অঙ্কিতা, তুমি এখন শফিকের দিন আস্তে আস্তে ঘনিয়ে এসেছে। এরপর আমরা অপেক্ষা করতে শুরু করলাম। আমাদের যত লোকজন আছে সবাইকে খবর দেওয়া হয়েছে এখানে আসার জন্য। এখানে আসার পর আমরা সবাই মিলে প্ল্যান করব। যে করে হোক কিছু একটা করতে হবে, ওকে যে করে হোক বের করে আনতে হবে। শফিক চৌধুরীকে এখনও পর্যন্ত সামনাসামনি দেখিনি আমরা। সে আড়াল থেকে নিজের কাজকর্ম পরিচালনা করে যাচ্ছি, কিন্তু কেউ তাকে সামনাসামনি দেখেনি। এখন কি আমার বাবা পর্যন্ত তাকে সামনাসামনি দেখেনি, কিন্তু সে তার ব্যবসার কারণে আমার বাবা, আমার মা, আমার ভাই এবং অঙ্কিতের বাবা মাকে হত্যা করেছে। এরপর আমি রুমের মধ্যে বসেছিলাম, তখন হঠাৎ করে অঙ্কিতা এসে আমার পাশে বসলো। অঙ্কিতা তখন আমার দিকে তাকিয়ে বলল, মিন্টু, তুমি বিশ্বাস করতে পারবে না, আমি কোনো দিন চিন্তাও করিনি তোমাকে আবার খুঁজে পাবো। আমি সব আশা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু তুমি
নতুন করে আবার আমার জীবনে এসেছো। কিন্তু আমার বিশ্বাস ছিল আমি একদিন তোমাকে পাবো। আমার ভালোবাসা মিথ্যা হতে পারে না। সে ছোটোবেলা থেকে তোমাকে আস্তে আস্তে ভালোবেসে এসেছি এবং আজকে সেটা সফল হয়েছি। কিন্তু এখন শফিক চৌধুরীকে বের করতে হবে। ওকে বের করতে হলে ওর দুর্বল জায়গা খুঁজে বের করতে হবে। ওরা যেমন আমাদের দুর্বল জায়গা খুঁজে খুঁজে তাদেরকে দিয়ে আমাদেরকে আঘাত করেছে, ঠিক সেরকমভাবে ওকে শেষ করে দিতে হবে। কিন্তু আমরা এখনো পর্যন্ত সাফিক চৌধুরীকে সেটাই দেখতে পেলাম না। সাফিক চৌধুরীকে কিভাবে খুঁজে বের করব, আর ওর দুর্বল জায়গা কোথা থেকে বের করব? কিন্তু এটা ভেবে আমাদের বসে থাকলে চলবে না। আমাদের লোকজন আসুক, এরপর আমরা লোক লাগিয়ে দিব। যে করে হোক শফিক চৌধুরীর ব্যাপারে সব ইনফরমেশান জোগাড় করতে হবে। আমি অনেক চেষ্টা করেছি 2 বছরে, কিন্তু পারিনি। কিন্তু এখন আমরা শফিক চৌধুরীকে আস্তে আস্তে খুঁজে বের করব। আগে ওর লোকজনকে ধরতে হবে, ওর লোকজনকে ধরে ধরে ওর কাছে পৌঁছাতে হবে। কারণ সরাসরি যদি আমরা শফিককে ধরতে চাই তাহলে আমরা বারবার ব্যর্থ হব। এটা তুমি ঠিক বলেছো, এটা তুমি ঠিক বলেছো। এখন আমাদের যে করেই হোক ওর লোকজনকে ধরতে হবে। আমি ওর কয়েকজন লোককে ধরেছিলাম, সবাই মিথ্যে কথা বলেছে, কেউ সত্য কথা বলেনি। সেই জন্য ওদেরকে আমি খুন করে ফেলেছি। কিছুক্ষণ পর আমার সব লোকজন চলে আসলো। সবাইকে নিয়ে আমরা বসলাম। এরপর আবিদের দিকে তাকিয়ে বললাম, আবিদ, তোকে কিছুই করতে হবে না, তুই পড়াশোনা চালিয়ে যা। ভাই, আমি তোকে ডাক্তার বানাতে চাই। আমার ভাইকে যেটা বানাতে চেয়েছিলাম, তুই আমার ভাই, আমার সেই স্বপ্ন পূরণ করবি। কিন্তু ভাই, আমরা তো অনেক চেষ্টা করলাম, কিন্তু পারছি না। আমি পড়াশোনা করে কি করব? আগে ওদেরকে শাস্তি দিতে হবে। আবিদ, আমি বেশি কথা বলা পছন্দ করি না একদম। আমি যেটা বলেছি সেটা করবি। আমি যখন তোকে বলেছি তুই পড়াশুনো করবি, মানে তুই পড়াশুনো করবি। আমি এই বিষয়টা দেখে নিচ্ছি। আমার কথা শুনে আবিদ চুপ হয়ে যায়। তখন অঙ্কিতা তার লোকজনের দিকে তাকিয়ে বলে, আমরা তোমাদের সবাইকে এক করার একটাই কারণ, আমরা সাফিক চৌধুরীকে ধরতে চাই। কিন্তু আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি এভাবে সরাসরি ধরা যাবে না। কারণ হয়তো সাফিক আমাদের চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমরা তাকে চিনি না বলেই তাকে ধরতে পারছি না। সেই জন্য আগে সাফিক চৌধুরীকে চিহ্নিত করতে হবে, এবং এটা তোমাদেরকেই করতে হবে। কিন্তু ম্যাডাম, আমরা ওকে কিভাবে চিহ্নিত করব? আমরা অনেক চেষ্টা করেছি, শফিক চৌধুরীর অফিসে পর্যন্ত গিয়েছি, কিন্তু তাকে ধরতে পারিনি। এখন আমরা কি করব সেটা একটু আমাদেরকে বলে দিন। আরিফ, আমি যেটা বলছি সেটা শোনো। তুমি আমার এবং অঙ্কিতার যত লোকজন আছে সবাইকে এক এক জায়গায় ছড়িয়ে ফেলো। শফিক চৌধুরীর লোকজন যেখানে যেখানে কাজ করে সব জায়গায় লোকজন ছড়িয়ে দাও। যে করে হোক নজর রাখতে হবে। সে নিজের ব্যবসা দেখাশোনা করার জন্য নিশ্চয়ই আসবে এবং সেদিন তোমরা তাকে ধরবে। সেই জন্য আগে তার লোকজনের উপর নজর রাখো। তার লোকজন কোথায় যায়, কি করে, সব ইনফরমেশান জোগাড় করবে এবং সেটা আমাদের কাছে এনে দেবে। আমরা সব সময় তোমাদেরকে জানিয়ে দেব কি করতে হবে। ওকে ভাই, আপনি যখন বলেছেন তাহলে এটাই করব। আমি লোকজনদেরকে ছড়িয়ে দিচ্ছি, এক এক দিকে একজনকে ওদেরকে পাঠিয়ে দিব। আপনি কোনো চিন্তা করবেন না, আপনি শুধু সময় সময় আমাদেরকে ইনফরমেশনটা দিয়ে দেবেন, আর বাকি কাজটা আমরা করব। তাহলে তোমাদের ভাই যেটা বলেছে সেটা শোনো, এবং তোমরা সবাই ছড়িয়ে পড়ো। সাফিক চৌধুরীর লেনদেন যে এলাকায় আছে সেই এলাকায় লোকজন পাঠিয়ে দাও। আমাদের এত লোকজন সবাই মিলে যদি সাফিক চৌধুরীকে ধরতে না পারি, তাহলে তোমাদেরকে রেখে কোনো লাভ নেই। ম্যাডাম, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সবাইকে নিয়ে কাজ শুরু করতেছি। একদিন না একদিন আমরা শফিক চৌধুরীকে ধরতে সফল হব। শফিক আমাদের হাত থেকে আর বেশি দিন বাঁচতে পারবে না। এখন আমরা অনেক লোকজন হয়ে গেছে, এবং আমরা যদি 2 গ্রুপের লোকজন একসাথে কাজ করি তাহলে শফিক চৌধুরী বেশি দিন আমাদের থেকে আড়ালে থাকতে পারবে না। এরপর আমরা আমাদের লোকজনকে পাঠিয়ে দিলাম। লোকজনকে পাঠিয়ে দিয়ে আমি আবিদকে ডেকে নিয়ে আসলাম। আমি রুমে অঙ্কিতের সাথে বসে আছি। আবিদ তখন আমার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমি তখন আবিদের হাত ধরে বললাম,
আবিদ, আমার কথায় কষ্ট পাবি না ভাই। তুই আমার ভাইয়ের বন্ধু, সেজন্য আমি আমার ভাইয়ের থেকে তোকে বেশি ভালোবাসি। আমার ভাইয়ের মৃত্যুর পর তোর মাঝে আমি আমার ভাইকে খুঁজে পাই, সেই জন্য তোকে এত বেশি আদর করি, শাসন করি। তোকে পড়াশোনা করতে হবে। আমার ভাইকে আমার বাবা স্বপ্ন দেখেছিল ডাক্তার বানাবে, কিন্তু আমার ভাইটা তো চলে গেল। সেই জন্য আমি চাই তোকে ডাক্তার বানিয়ে আমার বাবার স্বপ্ন পূরণ করতে। এই কথা শোনার পর আবিদ কান্না করে দেয়। আবিদ মিন্টুকে সাহায্য করার চেষ্টা করছিল, কিন্তু মিন্টু যে তাকে নিয়ে এত বড় স্বপ্ন দেখেছে এটা সে কোনোদিন ভাবতেই পারেনি। তখন সে মিন্টুর দিকে তাকিয়ে বলে, ভাই তুমি কোনো চিন্তা করো না, আমি দেখতেছি কি করা যায়। আমি পড়াশোনা করব, তুমি কোনো চিন্তা করো না। সাকিবের মৃত্যুর প্রতিশোধ আমরা নিশ্চয়ই নেব, এবং আমি নিজেও পড়াশোনা করব, আর নিশ্চয়ই তোমার স্বপ্ন পূরণ করার এবং বাবা মার স্বপ্ন পূরণ করার চেষ্টা করব। অঙ্কিতা লক্ষ্য করলো যে মিন্টুর মন খারাপ হয়ে গেছে তার ভাইয়ের কথা শুনে। তখন মিন্টুকে জড়িয়ে ধরে বলল, মিন্টু, কষ্ট পেও না। আমরা তো চেষ্টা করলেও আমাদের অতীতটাকে ফিরিয়ে নিয়ে আসতে পারবো না, তাই আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। যে করেই হোক আমরা শাফিককে খুঁজে বের করব। ওকে নিশ্চয়ই আমরা শাস্তি দিব, এবং ওকে শাস্তি দেওয়ার মাধ্যমে আমরা আমাদের প্রতিশোধটা গ্রহণ করতে পারবো। যদি আমরা আমাদের প্রতিশোধ গ্রহণ করতে পারি তাহলে নিশ্চয়ই আমাদের মনের মধ্যে শান্তি আসবে। আমি জানি অঙ্কিতা, কিন্তু মাঝে মাঝে আমার এতটা কষ্ট হয় যে আমি বলে প্রকাশ করতে পারবো না। মাঝে মাঝে মনে হয় আমার এই পৃথিবীতে বেঁচে থাকাটাই বৃথা, যেখানে আমার বাবা মা, তোমার বাবা মা, আমার ভাই সবার মৃত্যু যার হাতে হয়েছে তাকে ধরতে পারছি না। সেখানে আমরা বেঁচে থেকে কি করলাম? অঙ্কিতা তখন ইশারায় আবিদকে বাইরে যেতে বলেন। আবিদ বাইরে চলে যায়। তখন অঙ্কিতা বলে, তুমি কোনো চিন্তা করো না, আমি আর তোমার থেকে দূরে থাকতে পারছি না। আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমার যদি কোনো আপত্তি না থাকে। আমি তখন অঙ্কিতার দিকে তাকালাম। আমিও যে তাকে কাছে পেতে চাই, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে আগে আমার প্রতিশোধ নিতে হবে। সেই জন্য আমি তার দিকে তাকিয়ে বললাম, তুমি কি ভাবছো অঙ্কিতা? আমি তোমাকে কাছে পেতে চাই না, আমিও তোমাকে কাছে পেতে চাই, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে আগে আমাদের প্রতিশোধ নিতে হবে। যদি আমি প্রতিশোধ নিতে গিয়ে মারা যাই তাহলে তোমার কি হবে? সেই জন্য আমি চাই আগে সব কিছু সমাধান করতে, এরপর যদি বেঁচে থাকি তাহলে তোমাকে নিশ্চয়ই বিয়ে করব। প্লিজ মিন্টু, এই কথা বলো না। আমি তোমাকে এতদিন পর কাছে পেয়েছি, এখন আমি তোমাকে হারাতে চাই না। তুমি এই কথাটা বলবে না, তুমি মৃত্যুর কথা কখনো বলবে না। তোমার কিছু হবে না, দরকার হয় আমি মরে যাব, তবুও তোমাকে কিচ্ছু হতে দিব না। এই আমি জানি তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো, এবং আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি, তাই আমরা দুজনে মিলে এই কাজটা করতে চাই। যদি আমরা একা একা এই কাজ করতে চাই তাহলে কোনোদিনই কেউ সফল হব না। তাই আমি চাই আমরা দুজন মিলে এই প্রতিশোধ নিতে। নিশ্চয়ই আমরা আমাদের কাজে সফল হব, এবং আমরা দুজনের সহযোগী হব। তখন তারা দুজনে একে অপরকে জড়িয়ে ধরে। তাদের এই ভালোবাসা ছোটবেলা থেকে, একদিন তারা তাদের ভালোবাসা সফল করবে এটা নিশ্চিত। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা নৃশংসভাবে মানুষকে হত্যা করে। তাদের কাছে মানুষকে হত্যা করার কোনো কারণের প্রয়োজন হয় না, তারা মানুষকে এমনি এমনি খুন করে। আমাদের সমাজের ব্যবসায়ীরা যদি সবাই মিলে একে অপরের সাথে মিলেমিশে ব্যবসা করত তাহলে আমাদের দেশ নিশ্চয়ই উন্নত হতো। কিন্তু আমাদের সমাজের ব্যবসায়ীরা সবাই নিজের স্বার্থের পেছনে ঘুরে বেড়ায়, কেউ কারো কথা চিন্তা করে না, সবাই নিজে বড় হতে চায়। যদি আমরা সবাই নিজেরা বড় হতে চাই তাহলে কখনোই বড় হওয়া সম্ভব নয়। সমাজে চলতে হলে একে অপরের সহযোগিতা করতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা সবাই মিলে একদিন একটি উন্নত সমাজ গঠন করতে পারবো। কিন্তু এটা মানুষ এখন বিশ্বাসই করতে চায় না, সবাই নিজের স্বার্থ উদ্ধারের চেষ্টা করে। যখনই আমরা দেখতে পাই কোনো মানুষ বড় কোনো পজিশনে চলে যাচ্ছে তখন আমরা তার পেছনে লাগতে শুরু করি, তাকে সামনে এগিয়ে যেতে দিই না, তার বিভিন্ন দোষ খুঁজে বের করার চেষ্টা করি। যদি সেটা না পারি তাহলে তাকে হত্যা করার চেষ্টা করি। কিন্তু আমরা যদি সবাই মিলে ব্যবসা করতাম তাহলে একদিন আমাদের দেশের উন্নয়নের গতি আরও এগিয়ে যেত। ওদিকে আবিদ পরের দিন থেকে আবার ভার্সিটিতে যেতে শুরু করে। সে মেডিকেলে পড়াশোনা করেছে, আর মাত্র 2 বছর বাকি। 2 বছরের মধ্যে সে ডাক্তার হয়ে যাবে।
আরিফকে সব ইনফরমেশন দেওয়া হয়েছে, সে যেন সে লোকজনকে নিয়ে চলে যায় এবং সবাইকে পাঠিয়ে দেয় এক একটা এলাকায়। যে করেই হোক শফিক চৌধুরীর ব্যাপারে সব ইনফরমেশন তাদেরকে জানতেই হবে, কারণ শফিক চৌধুরী এত চালাকির সাথে কাজগুলো করেছে যেন কেউ কিছু জানতে না পারে। আরিফ তখন তার সবচেয়ে বিশ্বস্ত লোক শুভকে ডেকে নিয়ে আসে এবং বলে, শুভ, আমাদেরকে যে করেই হোক শফিক চৌধুরীকে খুঁজে বের করতে হবে, কারণ এর সাথে আমাদের বসের সম্পর্ক আছে। ভাই আমাদেরকে এত বেশি সম্মান করে এবং আমাদেরকে আগলে রাখে, যেটা আমরা কোনোদিন ভাবতেও পারিনি। যেখানে অন্য গ্রুপের লোকেরা বসের কারণে ঠিকমতো কথাই বলতে পারে না, সেখানে আমরা যা ইচ্ছা তাই করতে পারি। হ্যাঁ ভাই, এই বিষয়টা আমিও লক্ষ্য করেছি। আমরা যেভাবে কাজ করি এভাবে অন্য কোনো গ্রুপের লোক কাজ করতে পারে না। আমাদেরকে যেভাবে সম্মান দেওয়া হয়, মনে হয় না আমরা কর্মচারী, আমাদের সাথে মালিকের মতো আচরণ করা হয়। এটার জন্যই আমাদেরকে আরও গুরুত্বের সাথে কাজগুলো করতে হবে, কারণ তারা দুজনে মোটেও কোনো জঘন্য অপরাধী নয়। তারা তাদের আপনজনের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্যই এরকম করতেছে। এরপর তারা খুঁজতে শুরু করে, এক একজন এক এক এলাকায় গিয়ে খোঁজ শুরু করে। শফিক চৌধুরী তার নিজের বিজনেসের পাশাপাশি মাদকের ব্যবসাটাও করে। মাদক ব্যবসায়ীদের সাথে তার ভালো পরিচয় আছে। দেখতে দেখতে 2 দিন কেটে যায়। শুভ দাঁড়িয়েছিল একটা এলাকার চায়ের দোকানে। তখন সেখানে একটা লোকের সাথে তার পরিচয় হয়। সেই লোকটা একজন মাদক সেবনকারী। লোকটা তখন শুভকে বলে, তুমি যদি আমার মতো মাল নিতে চাও তাহলে আমার কাছে একজন আছে, সে অনেক কম দামে দিয়ে দিবে। আর সে যেগুলো দিবে সেগুলো কিন্তু বাংলাদেশি না, বিদেশি মাল দিবে তোমাকে। ও তাই নাকি? তাহলে এক কাজ করো, তার সাথে আমার পরিচয় করিয়ে দাও। আমি অল্প নিব না, আমার কাছে অনেক বেশি কাস্টমার আছে। আমি নিয়ে এগুলো বেশি দামে বিক্রি করতে পারবো। এর থেকে তোমাকেও কিছু টাকা দেব, তাই আমাদের সাথে তার পরিচয় করিয়ে দাও। তার সাথে এভাবে পরিচয় করানো যাবে না, কারণ সে সামনাসামনি আসবে না, সে সবসময় লুকিয়ে থাকবে। তার সাথে দেখা করতে হলে আমার সাথে থাকতে হবে। আজকে রাতে সে আসবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমাকে বলো কোথায় আসতে হবে, আমি সেখানে আসব। যে করে হোক ওর সাথে আমাকে দেখা করিয়ে দাও। আমি ওর কাছ থেকে যদি কম দামে পাই তাহলে বেশি দাম বিক্রি করব এবং সেটা থেকে তোমাকেও একটা কমিশন দেব। তখন সেই লোকটা শুভকে একটা জায়গার কথা বলে। তখন শুভ তাড়াতাড়ি করে কল করে মিন্টুর কাছে, কারণ আজকে যে করেই হোক ওই লোকটাকে ধরতেই হবে। মিন্টু তখন বসেছিল, হঠাৎ করে দেখে শুভর ফোন রিসিভ করে বলে, কি ব্যাপার শুভ, এই অবেলায় কল করলে? কোনো গুরুত্বপূর্ণ খবর নাকি? জি ভাই, অনেক গুরুত্বপূর্ণ একটা খবর আছে। আমি এখানে একটা লোকের সাথে কথা বলেছি, সে একজন মাদক ব্যবসায়ীকে চেনে। এই এলাকায় মাদক ব্যবসা অনেক বেশি পরিমাণে চলে, তাই আমার মনে হয় এই লোকটা এই এলাকায় মাদক ব্যবসা করে। শফিক চৌধুরীর আন্ডারে যদি আমরা এই লোকটাকে ধরতে পারি তাহলে কিছু ইনফরমেশন পাবো। যদি এই লোকটাকে শফিক চৌধুরীকে নাও চিনে থাকে তবুও তার কাছ থেকে কিছু ইনফরমেশন পাওয়া যাবে। অনেক ভালো একটা কাজ করেছো তুমি। ওই লোকটার সাথে থাকতে শুরু করো। যে করে হোক ওই ছেলেটাকে ধরে নিয়ে আসবে আজকে, আর ওকে ছাড়বে না। আমি আরিফকে বলে দিচ্ছি তোমার ওখানে চলে যাবে। আরিফ আর তুমি মিলে ওই ছেলেটাকে ধরে নিয়ে আসো। ওকে ভাই, তাহলে আপনি আরিফ ভাইকে কল করে বলে দিন আমার এখানে আসার জন্য। আমি এখানে অপেক্ষা করব। আরিফ ভাইয়ের জন্য আমরা দুজন মিলে আজকে ওকে ধরে নিয়ে আসব। আপনি কোনো চিন্তা করবেন না, ওরা আর আমাদের হাত থেকে বাঁচতে পারবে না। শুভর ফোনটা রেখে দিয়ে চিন্তা করতে শুরু করলাম, আজকে যে করেই হোক ওকে ধরতে হবে। আজকে যদি শুভ ওকে ধরতে পারে তাহলে আমরা আমাদের কাজে আরও এক ধাপ এগিয়ে যাব। আমাদেরকে যে করেই হোক আমাদের কাজটা সাকসেসফুল করতে হবে, কারণ এটা করতে না পারলে আমরা শফিক চৌধুরীর কাছে পৌঁছাতে পারবো না। সেজন্য আরিফের কাছে কল করলাম। আরিফকে কল দিয়ে বললাম, আরিফ, আমার কাছে শুভ কল করেছে। শুভ একটা মাদক ব্যবসায়ীর ইনফরমেশান পেয়েছে, ওকে আজকে রাতে দেখা করার কথা বলেছে। তুমি তাড়াতাড়ি শুভ যেখানে আছে ওখানে চলে যাও। আজকে রাতে যে করেই হোক ওই মাদক ব্যবসায়ীকে ধরে নিয়ে আসতে হবে।
আপনি কোনো চিন্তা করবেন না, আমি এখনই চলে যাচ্ছি শুভর ওখানে, যে করে হোক ওকে আজকে রাতে ধরে নিয়ে আসবো। এরপর আরিফ যেতে শুরু করলো। সন্ধ্যার পরে তারা দুজনে একসাথে দেখা করলো। এরপর শুভ সেই লোকটার কাছে কল করলো। কল করে বলল, কি ব্যাপার ভাই, তুমি যে লোকটার কথা বলছিলে সে লোকটা কখন আসবে? আমি অপেক্ষা করছি। তুমি যেখানেই বলেছিলে সেখানে আজকে আমার কাছে কোনো মাল নেই, আমার অনেক মালের প্রয়োজন, আমি টাকা নিয়ে এসেছি, তাই ওই লোকটাকে বলো তাড়াতাড়ি আসতে। চলে আসবে, তুমি কোনো চিন্তা করো না, কিছুক্ষণের মধ্যে এসে চলে আসবে। তাই খুব সাবধানে থাকবে, যাতে কেউ সন্দেহ না করতে পারে। এরপর শুভ টাকা নিয়ে অপেক্ষা করতে শুরু করে। কিছুক্ষণ পর দেখে একটা ছেলে এসে তাদের আশেপাশে ঘোরাঘুরি করছে। কিছুক্ষণ পর শুভর দিকে তাকিয়ে বলে, তুই কে? শুভ বুঝতে পারে এই লোকটা হয়তো সেই ব্যবসায়ী, তাই তার দিকে তাকিয়ে বলে, আমার নাম শুভ। আমাকে হৃদয় বলেছে তোর ব্যাপারে, তুই নাকি জিনিস কিনতে চাস। হ্যাঁ ভাই, আসলে আমার কাছে অনেক কাস্টমার আছে, আমি পড়াশোনা করি, সেই জন্য আমার বন্ধু বান্ধব অনেক ধনী, তারা এই সব জিনিস নিয়ে নেয়, তাই আমার কাছে অনেক টাকা আছে। তুমি যদি আমাকে ভালো মাল দিতে পারো তাহলে আমি নিশ্চয় তোমার কাছ থেকে নিব, আমরা দুজনে সমান সমান লাভ করব। আচ্ছা, বুঝতে পারলাম। আমার কাছে যা মাল আছে তা কিন্তু অনেক ভালো মাল, আমরা বিদেশ থেকে এইগুলো নিয়ে আসি, আমাদের কাছে দেশি কোনো পণ্য নেই, আমরা সব বিদেশি থেকে নিয়ে আসি। দামটা একটু বেশি, কিন্তু মাল ভালো পাবে। সমস্যা নেই দাম নিয়ে, আমি উপযুক্ত দাম দিব, কিন্তু আমাকে ভালো মাল দিতে হবে আর সময় মতো দিতে হবে, সময়ের বিপরীত হলে কিন্তু সমস্যা। এইসব নিয়ে চিন্তা করবি না, সময় মতো সব মাল পেয়ে যাবি, কিন্তু টাকাটা অ্যাডভান্স করতে হবে। আমি অ্যাডভান্স ছাড়া কোনো কাজ করি না, তাই অ্যাডভান্স করতে হবে। টাকার ব্যাপারে নিশ্চিন্তে থাকতে পারবো, আমার কাছে বর্তমানে কিছু টাকা আছে, এগুলো নিয়ে যাও আর সময় মতো আমার কাছে পৌঁছে দিবে। তখন সেই লোকটা টাকা নেওয়ার জন্য যখন মাথা নিচু করে, ঠিক সেই সময় পাশে থেকে আরিফ এক লাঠি দিয়ে লোকটার মাথায় আঘাত করে এবং লোকটার গলা চেপে ধরে বলে, কত বড় সাহস, এই এলাকায় মাদক ব্যবসা করিস, তাই না? এই কারা তোরা, আর এইখানে এসে আমাকে ধরার চেষ্টা করছিস? এর মানে কি? আমরা কে সেটা তুই একটু পরেই বুঝতে পারবি, এখন চল আমাদের সাথে, এরপর বোঝাবো এই এলাকায় মাদক ব্যবসা করার ফল। এরপর আরিফ এবং শুভ ছেলেটাকে ধরে নিয়ে চলে যায় অঙ্কিতার বাসায়। অঙ্কিতার বাসায় তখন মিন্টু বসেছিল অঙ্কিতার সাথে। আমি অঙ্কিতের সাথে বসেছিলাম, অঙ্কিতের সাথে আমার ছোটোবেলার স্মৃতিচারণ করছিলাম, আমরা কত আনন্দের সাথে কাটাচ্ছিলাম সেই মুহূর্তগুলো, আমরা একে অপরের সাথে কথা বলছিলাম। তখন হঠাৎ করে দেখলাম শুভ এবং আরিফ একটা ছেলেকে ধরে নিয়ে এসেছে। ছেলেটা তখন আমার কাছে আসলো, আমি তখন তার গালে থাপ্পড় দিয়ে মাটিতে বসিয়ে দিলাম। এরপর তার দিকে তাকিয়ে বললাম, কত বড় সাহস তোর, যুব সমাজকে মাদকের পথে নিয়ে যাচ্ছিস, কেন মাদক ব্যবসা করছিস বল আমাকে। কারা তোমরা, আর আমাকে এখানে ধরে নিয়ে এসে এভাবে মারার কারণ কি? আর আমি মাদক ব্যবসা করছি, এতে তোমাদের সমস্যা কি? তোমাদেরকে দেখেও তো মনে হচ্ছে তোমরা এরকম ব্যবসা করো। ছেলেটা কথা শুনে মাথায় রাগ উঠে গেল, তাকে মারতে শুরু করলাম। কিছুক্ষণ মারার পর ক্লান্ত হয়ে তাকে বেঁধে রাখলাম। এরপর তার দিকে বললাম তাকিয়ে, তোর নাম কি সেটা আমাকে বল, আমার সাথে বেশি কথা বলা আমি একদম পছন্দ করি না, তাই শর্টকাটে কথা বলবি। ছেলেটা তখন মিন্টুর হাতে মার খাবার পর অনেক বেশি ভয় পেয়ে যায়। এরপর মিন্টুর দিকে তাকিয়ে কান্না করতে করতে বলে, আমার নাম রাফি, আমি সামান্য একজন ব্যবসায়ী, আমার চেয়েও বড় বড় আরও অনেক ব্যবসায়ী আছে, কিন্তু আপনারা কেন আমাকে ধরে নিয়ে এসে এভাবে মারছেন? কারণ তোকে ধরে নিয়ে আসার পিছনে আরও একটা কারণ আছে, তোকে ধরতে পারলেই তোর বড়দেরকে ধরতে পারবো। বল তুই কার আন্ডারে ব্যবসা করিস? দয়া করে আমাকে ছেড়ে দিন, আমি আমার বসের নাম বলতে পারবো না, আমার বসের নাম বললে বস আমাকে মেরে ফেলবে। আমাকে এই মালগুলো দেওয়ার সময় বরাবর নিষেধ করা হয়েছে, যেন আমি কারোর সামনে তাদের নাম না বলি। প্লিজ আমাকে মারবেন না। তুই একবার চিন্তা কর, যদি তুই তোর বসের নাম বলিস তাহলে তুই এখান থেকে বেঁচে ফিরতে পারবি,
কিন্তু তুই যদি তোর বসের নাম না বলিস তাহলে আমরা তোকে মেরে ফেলবো। তাই শর্ট করে বলছি, তোর বসের নাম বলে ফেল, তোকে এখান থেকে ছেড়ে দেব, কিন্তু না বললে এখানে গুলি করে মেরে ফেলবো। ভাই দয়া করেন প্লিজ আমাকে এইখান থেকে ছেড়ে দিন। আমি আমার বসের নাম বলতে পারবো না। বসের নাম যদি বলি তাহলে আমাকে সহ আমার পরিবারের সবাইকে মেরে ফেলা হবে। আমি আমার পরিবারের লোকজনকে মরতে দেখতে পারবো না। আমাকে ছেড়ে দিন প্লিজ। তুই একবার চিন্তা করে দেখ তোর পরিবারের লোকজনের কথা। তুই চিন্তা করছিস, আর তুই যাকে মাদক দিয়েছিস তার পরিবারের অবস্থা কীরকম হয়েছে। একটা ছেলে একটা পরিবারের জন্য কি সেটা কি তুই জানিস? তার বাবা মা কত আগ্রহ নিয়ে ছেলেটার দিকে তাকিয়ে থাকে। তুই ছেলেটাকে যে মাদকের নেশায় ফেলে দিয়েছিস তার পরিবারের অবস্থা কি হয়েছে সেটা কি একবার চিন্তা করে দেখেছিস? ভাই আমি সামান্য টাকার কারণে এই কাজগুলো করছিলাম। আমি আর কোনোদিন এরকম কোনো কাজ করব না। আমাকে ছেড়ে দিন। আমি শেষবারের মতো ক্ষমা চাচ্ছি। আর কোনোদিন এরকম কোনো কাজ করব না। যদি আমি করি তাহলে আমাকে মেরে ফেলবেন। আজকে তোকে তোর বসের কথা বলতেই হবে। তোর বসের নাম যদি না বলিস তাহলে তোকে শেষ করে দেব। চিন্তা করিস না, তোর পরিবারের নিরাপত্তার বিষয়টা আমরা দেখব। তোর পরিবারে কোনো ক্ষতি হবে না, সেটা আমি তোকে নিশ্চয়তা দিতে পারি। তাই সরাসরি তোর বসের নাম বলে ফেল। তখন ছেলেটা কান্না করতে শুরু করে। বুঝতে পারে তার বাঁচার কোনো উপায় নেই। সেই জন্য সে বলে, আমার বসের নাম মাসুদ। তার উপর একজন বস আছেন। মাসুদ আমার কাছে এইসব মাল বিক্রি করে, আর আমি মাসুদের কাছ থেকে এইগুলো কিনে নিয়ে আসি। কিন্তু মাসুদ তার বসের কাছ থেকে এইগুলো কিনে নিয়ে আসে। মাসুদকে ধরলেও আসল লোককে ধরতে পারবেন না। তুই আমাকে মাসুদের কাছে পৌঁছে দে, এরপর আমি ওই লোকটাকে ধরবো। তুই আগে বল মাসুদকে কোথায় গেলে পাবো। যে করে হোক মাসুদকে বের করতে হবে। মাসুদকে যদি বের করতে না পারি তাহলে তার বসের কাছে পৌঁছাতে পারবো না। তাই তুই মাসুদের ব্যাপারে আমার কাছে সব ইনফরমেশান বল। ভাই মাসুদকে পেতে হলে আপনাদেরকে অপেক্ষা করতে হবে, কারণ মাসুদ তার বসের সাথে দেখা করতে গেছে। তার বস জানি না কোথায় থাকে। তার সাথে দেখা করতে গেলে 2-3 দিন পর ফিরে আসে। এরপর আমাদের কাছে মাল বিক্রি করে অনেকগুলো মাল নিয়ে আসে। তার বস মনে হয় কোটি কোটি টাকার ব্যবসা করে। এই কথা শোনার পর আমার সন্দেহ হলো মাসুদকে ধরতে পারলেই মনে হয় শফিক চৌধুরীকে ধরতে পারবো, কারণ এত বেশি টাকার ব্যবসা সাধারণ মানুষ করতে পারে না। তাই মাসুদকে ধরার জন্য আমার মন উথাল পাতাল শুরু করে দিল। সেই জন্য তার দিকে তাকিয়ে বললাম, তুই মাসুদের ব্যাপারে আমার কাছে সব ইনফরমেশান বল। মাসুদকে কোথায় গেলে পাবো সেটা বল। আমি মাসুদকে ধরবো যে করেই হোক। ভাই আমি বললাম তো, মাসুদকে ধরতে হলে আরও 2 দিন অপেক্ষা করতে হবে। 2 দিন পর মাসুদ ফিরে আসবে। এরপর মাসুদের কাছে আমি মাল কিনতে যাব, তখন আপনারা ধরে ফেলবেন। এখন আমাকে ছেড়ে দিন প্লিজ। তোকে ছাড়া কোনো কথাই এখানে বলা হচ্ছে না। তুই আগে মাসুদের কাছে আমাদেরকে পৌঁছে দিবি, এরপর তোকে আমরা এখান থেকে ছাড়বো। আগে আমরা মাসুদকে ধরবো, এরপর তোকে ছাড়বো। ছেলেটা তখন কান্না করতে শুরু করে। আরিফ এবং শুভ ছেলেটাকে নিয়ে বন্দি করে রাখে। ওদিকে অঙ্কিতা এতক্ষণ বসে আছে। অঙ্কিতা তখন মিন্টুর কাছে এসে বলে, এই মাসুদ নামটা আমি আগেও শুনেছি। মনে হচ্ছে আমরা একে ধরতে পারলে সাফিক চৌধুরীর কাছে পৌঁছাতে পারবো। মাসুদের নাম আমি আগে অনেকবার শুনেছি, কিন্তু কোথায় শুনেছি সেটা মনে পড়ছে না। তখন তাদের পাশে দাঁড়িয়ে থাকা ইমরান বলে ওঠে, ম্যাডাম, মাসুদের ব্যাপারটা আমি জানি। আপনি মাসুদকে চিনতে পারছেন না? ওই যে মাসুদ, যার কাছ থেকে আমরা অস্ত্র কিনলাম। কিন্তু ওই মাসুদ কিনা সেটা তো আগে জানতে হবে। ওই মাসুদের ব্যাপারে তো আমি শুনলাম ও একজন সামান্য অস্ত্র ব্যবসায়ী এবং তার কাছে লাইসেন্স আছে এসবের। আগে মাসুদকে ধরতে হবে, এরপর আমরা মাসুদের ব্যাপারে সব ইনফরমেশান জানতে পারবো। মাসুদ তোমার কাছে অস্ত্র বিক্রি করেছে কিনা সেটা আমরা মাসুদকে ধরতে পারলেই জানতে পারবো। আগে মাসুদকে ধরতে হবে, সেই জন্য এই ছেলেটাকে আটকে রাখতে হবে। এভাবে 2 দিন কেটে যায়। তারা অপেক্ষা করতে থাকে। মিন্টু শুরু করে যে করেই হোক তারা মাসুদকে ধরতে চায়। 2 দিন পর রাফি মাসুদের কাছে কল করে। পাশে সবাই দাঁড়িয়ে আছে। তখন রাফি মাসুদের কাছে কল করে বলে, ভাই আমার কিছু মাল লাগবে।
আমার এখন আর্জেন্ট প্রয়োজন, তাই আপনি কোথায় আছেন সেটা আমাকে বলেন, আমি আপনার কাছে আসতেছি। আচ্ছা ঠিক আছে, টাকা অ্যাডভান্স করে নিয়ে আসবি, কারণ অ্যাডভান্স ছাড়া আমি কোনো মাল তোকে দেব না। আমার মালগুলো এখন কিন্তু আরও ভালো হয়েছে, তাই মনে রাখবি টাকা সবগুলো একসাথে নিয়ে আসবি, বাকিতে কোনো মাল দেব না। ভাই, আপনি টাকা নিয়ে কোনো চিন্তা করবেন না, টাকা সব কিছু আমার কাছে রেডি আছে। আমি আগের মালগুলো বিক্রি করে ফেলেছি, আমার অনেক লাভ হয়েছে, তাই টাকা নিয়ে কোনো চিন্তা করবেন না। আপনি শুধু ভালো মালগুলো আমার জন্য আলাদা করে রেখে দিবেন। আমি নতুন কয়েকজন কাস্টমার পেয়েছি। আচ্ছা ঠিক আছে, তুই 3 স্টার রেস্টুরেন্টের ওখানে চলে আসবি, ওখানে আমি আছি, 2 ঘন্টা সময়ের ভিতর চলে আসবি। ওকে ভাই, আপনি অপেক্ষা করেন, আমি 2 ঘন্টার ভিতরে আসতেছি এবং সব টাকা নিয়ে আসব। আপনি শুধু মালগুলো রেডি করে রাখবেন। এরপর রাফি ফোনটা রেখে দেয়। এরপর তারা সবাই যেতে শুরু করে 3 স্টার রেস্টুরেন্টের দিকে। ওখানে যাওয়ার পরে রাফি সবার আগে যায় মাসুদের দিকে। মাসুদ তখন সেখানে বসেছিল। রাফি তখন তার সামনে গিয়ে ইশারায় অনেক কিছু বোঝাতে চায়, কিন্তু বুঝতে পারছিল না। তখন সবাই দাঁড়িয়েছিল। হঠাৎ করে মিন্টু এসে মাসুদের মাথায় বন্দুক ধরে। তখন মাসুদ পেছন দিকে তাকিয়ে বলে, এই কে তুই? আর তুই এখানে আসলি কিভাবে? রাফি, তার মানে তুই আমার সাথে বেইমানি করেছিস? তোকে আমি ছাড়বো না। তুই আমার কথা অন্য লোককে বলে দিয়েছিস। তখন শুভ দৌড়ে আসে। শুভ দৌড়ে এসে রাফির হাতটা চেপে ধরে। এরপর তাদেরকে ধরে নিয়ে যায় তাদের বাসায়। এরপর তাদের দুজনকে একসাথে করে মারতে শুরু করে। তখন রাফি কান্না করে বলে, ভাই, আপনারা বলেছিলেন আমি যদি মাসুদকে ধরে এনে দিতে পারি তাহলে আমাকে ছেড়ে দিবেন। এখন আমাকে ছেড়ে দিন প্লিজ। আমি আর কোনোদিন এরকম কোনো কাজ করব না। আমি তো আপনাদেরকে সহযোগিতা করছি। কুকুরের লেজ কোনোদিন সোজা হয় না, তাই তুই কোনোদিন ভালো হবি না, সেটা আমি জানি। তুই এখান থেকে যাওয়ার পর আমাদের বিরোধিতা করার চেষ্টা করবি, তাই আমি তোকে বাঁচিয়ে রাখবো না। তোর জীবনের শেষ মুহূর্ত চলে এসেছে। এতদিন অনেক অন্যায় কাজ করেছিস, সেগুলোর জন্য অনুশোচনা করতে থাক বলে আমি বন্দুক বের করে তার মাথায় গুলি করে দিলাম। এটা দেখার পর মাসুদ আমার দিকে তাকিয়ে আছে। আমি তখন মাসুদের দিকে এগিয়ে গেলাম, গিয়ে তার পাশে বসলাম। অঙ্কিত তখন এগিয়ে আসলো, এগিয়ে এসে একটা লাঠি দিয়ে মাসুদকে মারতে শুরু করলো। এরপর বলল, তার মানে তুই এরকম জঘন্য কাজগুলো করছিলি? আমি তো ভাবতাম তুই একটা ভালো মানুষ। তুই আমাকে লাইসেন্স দেখিয়েছিলি যে তুই এইসব ব্যবসা করার জন্য লাইসেন্স পেয়েছিস সরকারিভাবে, কিন্তু তুই যে এভাবে অনৈতিকভাবে মাদক ব্যবসা করবি সেটা তো আমি জানতাম না। তোকে আজকে ছেড়ে দিব না। বল তোর বসকে কার কাছ থেকে তুই মালগুলি নিয়ে আসিস। তোমরা যদি আমাকে মেরে ফেলো, এরপরও আমি আমার বসের কথা বলবো না, কারণ বসের কথা বললে বস আমাকে মেরে ফেলবে, আর আমি আমার বসের সাথে বেইমানি করতে পারবো না। আমি রাফির মতো নই। আমি তখন এগিয়ে গেলাম মাসুদের দিকে। মাসুদের গলা চেপে ধরে বললাম, ও তুই রাফির মতো নস, তাহলে তুই কার মতো? তোকে আজকে দেখতে চাই, তোর শরীরে কত বড় কলিচা হয়েছে যে তুই আমার সামনে দাঁড়িয়ে এত বড় বড় কথা বলছিস। আরিফ, কোথায় তুই? তাড়াতাড়ি একটা লোহা গরম করে নিয়ে আয়। আরিফ তখন সেখানে দাঁড়িয়েছিল। মিন্টুর কথা শোনা মাত্র সে দৌড়ে চলে যায় এবং একটি রড গরম করে নিয়ে আসে এবং মিন্টু সেটা হাতে নিয়ে মাসুদের পিঠে লাগিয়ে দেয়। মাসুদ তখন চিৎকার করতে শুরু করে, তুই যদি তোর বসের নাম না বলিস তাহলে তোকে আরও নির্যাতন করব। তাই তোকে ভালোই ভালোই বলছি, তোর বসের নাম বলে ফেল। তোর বসের নাম যদি বলিস তাহলে তোকে ছেড়ে দিব। তুই যদি এখান থেকে বেঁচে ফিরতে চাস তাহলে তোর বসের নাম বল। আমাকে ছেড়ে দাও। তোমরা যদি আমাকে মেরে ফেলো, এরপরেও আমি আমার বসের নাম বলবো না। তাই আমাকে ছেড়ে দাও, না হলে আমাকে মেরে ফেলো। আমাকে এভাবে কষ্ট দিও না। তুই যদি তোর বসের নাম বলিস তাহলে তোকে এখান থেকে ছেড়ে দিব, না হলে তোকে বলছি যদি এখান থেকে বাঁচতে চাস তাহলে তোর বসের নাম আমাকে বল। আমি বললাম না আমি আমার বসের নাম বলতে পারবো না। তোমরা কেন আমার উপর জোর জবরদস্তি করছো? আমি আমার বসের নাম কিছুতেই বলতে পারবো না। আমাকে ছেড়ে দাও। তাহলে তোকে মরতে হবে, তার কারণ আমি তোকে ছেড়ে দিব না। তুই যতক্ষণ না পর্যন্ত তোর বসের নাম বলছিস ততক্ষণ পর্যন্ত তোর এখান থেকে মুক্তি নেই।
তখন তারা সবাই মিলে মাসুদকে মারতে শুরু করে, কিন্তু মাসুদ এতটাই শক্ত ছিল যে সে কোনো কথাই বলছে না। এরপর মিন্টু অনেক বেশি রেগে যায় এবং একটা লোহা নিয়ে এসে মাসুদের হাতের মধ্যে ঢোকাতে শুরু করে। মাসুদ তখন আর্তনাদ করতে শুরু করে, কিন্তু তার দিকে কেউ তাকাচ্ছিল না। তার উপর নির্যাতন করতে শুরু করে। তখন মিন্টু বলে, শুভ, এই ছেলেটাকে এভাবে শাস্তি দিলে ও কোনোদিন বলবে না, ওকে আরও ভয়ঙ্করভাবে শাস্তি দিতে হবে। তুমি এক কাজ করো, একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করতে থাকো, ওকে আমি উত্তপ্ত গরম তেলের মধ্যে ছেড়ে দেব। এই কথা শোনার পর মাসুদ চিৎকার করে আমার দিকে তাকায়, কিন্তু আমি হাসতে শুরু করি। কিছুক্ষণ পর শুভ এবং আরিফ আমার কাছে এসে বলে তেল রেডি। আমি তখন তাকে নিয়ে সেই কড়াইয়ের সামনে গেলাম। এটা দেখার পর মাসুদ চিৎকার করে আমার দিকে তাকিয়ে কান্না করতে করতে বলে, তোমরা কেন আমাকে এভাবে কষ্ট দিতে চাচ্ছ? আর আমার জীবন কেন শেষ করবে তোমরা? আমার বসকে ধরতে পারবে না। আমার বসকে ধরতে গিয়ে তোমরা নিজেরাই মরে যাবে। তাই নিজেদের জীবন বাঁচাও, আমাকে বাঁচতে দাও। আমি যখন বলেছি তোর বসের নাম আমাকে বলতে, তাহলে তুই তোর বসের নাম বলবি, না হলে তোকে এই গরম তেলের মধ্যে ছেড়ে দেব। তোর বাঁচার একটা উপায় আছে, তোর বসের নাম বল, এছাড়া তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। বলে আমি তাকে তেলের কাছাকাছি নিয়ে গেলাম। মাসুদ অনেক বেশি ভয় পেয়ে গেল। এরপর আমার দিকে তাকিয়ে কান্না করতে করতে বলল, আমার বস হচ্ছে বিশিষ্ট ব্যবসায়ী শফিক চৌধুরী। শফিক চৌধুরী এই কাজগুলো করে, আমি শুধু তার হয়ে এগুলো বিক্রি করি। তাছাড়া আমি আর কোনো কাজ করি না। আমাকে ছেড়ে দাও প্লিজ, আমাকে এভাবে কষ্ট দিও না। এই কথা শোনার পর আমি অঙ্কিতার দিকে তাকালাম। অঙ্কিতা আমার দিকে তাকিয়ে আছে। আমরা দুজনে স্তব্ধ হয়ে গেছি, কারণ আমরা এতদিন থেকে যাকে খুঁজছিলাম সে আর কেউ নয়, এই মাসুদের বস। সেই জন্য আমরা মাসুদকে আরও মারতে শুরু করলাম। এরপর মাসুদের দিকে তাকিয়ে বললাম, তুই তোর বসের সাথে আমাদের পরিচয় করিয়ে দিবি, না হলে তোকে আমি মেরে ফেলবো। তাড়াতাড়ি তোর বসের কাছে কল কর। না, আমি আমার বসের কাছে কল করতে পারবো না। আমার বসের কাছে কল করার পর বস ইনফরমেশন পেয়ে যাবে, এরপর তোমাদেরকেও মেরে ফেলবে, আমাকেও মেরে ফেলবে। তাই প্লিজ তোমরা এই কাজ করো না। আমি তোমাদের আমার বসের নাম বলে দিয়েছি, এখন আমাকে ছেড়ে দাও। তোকে কি আমরা এখানে জামাই আদর করার জন্য এনেছি? তোকে তো এনেছি তোর বসের কাছাকাছি যাওয়ার জন্যই। তাই তুই তোর বসের কাছে কল করবি, নাহলে তোকে আমি শেষ করে দিব। মাসুদ কল করতে চাইছিল, আমি তখন মাসুদকে মারতে শুরু করলাম। মাসুদ তখন কল করতে চাইছিল না, আমি তখন মাসুদকে মারতে শুরু করলাম। মাসুদ তখন ফোন বের করে তার বসের কাছে কল করলো। তার বস শফিক চৌধুরীর কাছে কল করে তখন মাসুদ বলল, বস, আপনি বিশ্বাসই করতে পারবেন না, আপনি যে মালগুলো দিয়েছিলেন সেগুলো আমি একদিনের ভিতর বিক্রি করে ফেলেছি। এখন আপনার মালগুলো অনেক ভালো বিক্রি হচ্ছে, তাই আমরা চাইলে আরও ভালো করে ব্যবসা করতে পারি। আপনি আরও মাল স্টোর রুম থেকে আমাকে দিয়ে দিন, আমি সবগুলো বিক্রি করে দিব। তখন ওপাশ থেকে একটা গম্ভীর কণ্ঠ ভেসে ওঠে। এই কণ্ঠটা শোনার জন্য মিন্টু এবং অঙ্কিতা অনেক দিন অপেক্ষা করছিল। তারা দুজনে ফোনের দিকে তাকিয়ে তখন ওপাশ থেকে লোকটা বলে ওঠে, আচ্ছা ঠিক আছে, আমার ব্যবসা যদি ভালো চলে তাহলে তোকেও আমি বেতন বাড়িয়ে দেব, তুই কোনো চিন্তা করবে না। তুই এক কাজ কর, তুই যাদের কাছে বিক্রি করবি তাদেরকে নিয়ে চলে আয়, আমরা একটা জায়গায় দেখা করি। ওকে বস, তাহলে আমাকে বলে দিন আমাকে কোথায় আসতে হবে, আমি সেখানে চলে আসতেছি। আমার কাছে অনেক দামি দামি কাস্টমার আছে, তারা অনেক বড় অ্যামাউন্টের মাল নেবে, তাই আপনি তাড়াতাড়ি করে বেশি করে মাল নিয়ে সেখানে চলে আসেন এবং আমাকে ঠিকানা দিয়ে দিন, আমিও চলে আসতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে নদীর ধারে যে আমার ফার্ম হাউস আছে ওখানে চলে আয়, ওখানে আমি সব কিছু রেখেছি, ওখানে আসার পর তোকে আমি দিয়ে দেব। কিন্তু আমি আজকে আসতে পারবো না, কালকে আসতে হবে, কালকে দুপুরের দিকে চলে আসবি। আজকে আমি একটা জায়গায় চলে যাচ্ছি। বলে সেই লোকটা ফোন রেখে হাসতে শুরু করে এবং এদিকে সবাই কিছুই বুঝতে পারে না। লোকটা তখন হাসতে হাসতে বলে, আমার থেকে অনেক বেশি চালাক হয়ে গেছো তোমরা, তাই না? একবার আসো, তারপর তোমাদেরকে এমন শিক্ষা দিব যে আর কোনোদিন আমার সাথে লাগতে আসবে না।
আমার সাথে চালাকি করার ফলাফল সবাইকে ভোগ করতে হবে। ওদিকে তারা সবাই অনেক বেশি আগ্রহ নিয়ে অপেক্ষা করছিল পরবর্তী দিনের, কারণ কালকে তাদের এতদিনের অপেক্ষার অবসান ঘটবে। শফিক চৌধুরীকে সামনাসামনি তারা দেখতে পাবে। রাতের বেলা ছাদের উপর বসে আছে মিন্টু এবং অঙ্কিতা। তখন মিন্টু বলে, অঙ্কিতা, আমার মনে হচ্ছে কালকে আমাদের দুজনের মধ্যে যে কোনো একজনকে যাওয়া উচিত, কারণ বলা তো যায় না, ও অনেক চালাক মানুষ, যে কোনো কিছু করে ফেলতে পারে। তাই আমাদের দুজনের মধ্যে যে কোনো একজনকে যেতে হবে। আমি সিদ্ধান্ত নিয়েছি কালকে আমি যাব, আর তুমি বাসায় থাকবে। মিন্টু, তুমি এসব কি বলছো? তুমি যাবে মানে? তুমি যাওয়ার পর যদি তোমার কোনো ক্ষতি হয়ে যায় তাহলে আমি কিভাবে বাঁচবো? তুমি এক কাজ করো, তুমি বাসায় থাকো, আমি যাচ্ছি। আমি ওই সাফিক চৌধুরীকে শেষ করে দিব, তুমি কোনো চিন্তা করো না। না অঙ্কিতা, আমি তোমাকে বিপদের মধ্যে ছেড়ে দিতে পারবো না, কারণ তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচতে পারবো না। তুমি আমার কথা চিন্তা করো না, আমি ছেলে মানুষ, আমি সব কিছু কন্ট্রোল করতে পারবো, কিন্তু তুমি বাসায় থাকো প্লিজ। মিন্টু, একটু বোঝার চেষ্টা করো। আমি তোমাকে ওখানে দিয়ে আমি এখানে শান্তি থাকতে পারবো না। তুমি প্লিজ বাসায় থাকো, আমাকে যেতে দাও, আমি এই কাজগুলো করতে চাই। তুমি প্লিজ আমাকে বাধা দিও না। অঙ্কিতা, তুমি কি আমার কথা শুনবে না? আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি, তুমি বাসায় থাকো, আমি যাই। এরপর আমি কোনো বিপদে পড়লে তুমি আমাকে বাঁচাবে। আমরা যদি দুজনে একসাথে যাই আর দুজনে গিয়ে বিপদে পড়ে যাই তাহলে তো সমস্যা। অঙ্কিতা কিছুতেই মানতে চাইছিল না। আমি অনেক কষ্ট করে অঙ্কিতাকে বোঝালাম, কারণ দুজন যদি একসাথে যেতে শুরু করি তাহলে দুজনের বিপদ হতে পারে। তাই আমাদের দুজনের মধ্যে যে কোনো একজনকে যেতে হবে এবং সব কাজগুলো করতে হবে। তাই আমাদেরকে আগে থেকে প্রস্তুতি নিতে হবে। পরের দিন সকালে আমরা সবাই মিলে প্রস্তুতি নিয়ে নিলাম। দুপুরের দিকে সবাই বেরিয়ে পড়লাম, সাথে মাসুদকে নিয়ে। আসার সময় অঙ্কিতা আমার কাছে আসলো, এসে জড়ি ধরে বলল, মিন্টু, আমি এই দিনের জন্যই কত দিন থেকে অপেক্ষা করছিলাম, সেটা তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। তুমি ওই সাফিক চৌধুরীকে শেষ করে দিবে, সেটা আমি বিশ্বাস করি। তুমি সাবধানে কাজগুলো করবে, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তোমার কোনো ক্ষতি হয়ে গেলে আমি শেষ হয়ে যাব। তাই যে কাজ করবে সাবধানে করবে। অঙ্কিতা, তুমি কোনো চিন্তা করো না, আমার কিছুই হবে না। তুমি নিজে একটু সাবধানে থাকবে। ওখানে আমার কোনো ক্ষতি হলে তুমি আমাকে গিয়ে বাঁচাবে। আমি বিশ্বাস করি আমার কিছু হবে না। এরপরও যদি কিছু হয়ে যায় তাহলে তুমি আমাকে বাঁচাবে। বলেই আমরা সবাই সেখান থেকে বেরিয়ে আসলাম। আসার সময় অঙ্কিতার দিকে ফিরে তাকালাম, সে প্রায় কান্না করে দিবে এমন অবস্থা। আমি তখন তার দিকে ফিরে তাকালাম না, কারণ তার দিকে তাকালে আমি আর এই কাজ করতে পারবো না। সেই জন্য আমি চলে আসলাম। আসার পর আমরা সেই ফার্ম হাউসে চলে গেলাম যেখানকার কথা বলা হয়েছিল। সেখানে যাওয়ার পর আমার মনের ভিতর ভয় হতে শুরু করলো। আমার সাথে শুভ, আরিফ এবং আরও কিছু লোকজন আছে। একসাথে ভিতরে ঢুকছিলাম। আমি মাস্ক পরে এসেছি যেন আমাকে চিনতে না পারে, কিন্তু ভিতরে যাওয়ার পর হঠাৎ করে লাইট বন্ধ হয়ে গেল। কিছুই বুঝতে পারলাম না, আশেপাশে কিছুই দেখতে পারছিলাম না। তখন আমি মাসুদের হাত শক্ত করে ধরে রেখেছিলাম, কিন্তু হঠাৎ করে মাসুদ আমার হাত ছেড়ে দিয়ে কোথায় চলে গেল। আমি তখন তাকে খুঁজতে শুরু করলাম। যে করেই হোক তাকে ধরে রাখতে হবে, কারণ সে যদি আমার হাত থেকে পালিয়ে যায় তাহলে আমি শফিক চৌধুরীকে ধরতে পারবো না। কিন্তু হঠাৎ করে মনে হলো আমার মাথায় কেউ আঘাত করেছে, আর আমি মাটিতে বসে পড়লাম। তখন দেখলাম দুইটা লোক আমার হাত ধরে নিয়ে একটা চেয়ারের সাথে বেঁধে রেখেছে। আমি তখন চিৎকার করতে শুরু করলাম। লোক দুইটাকে সরাতে চেষ্টা করলাম, কিন্তু তারা আমার সামনে থেকে সরছিল না। একটু পর লাইট জ্বলে উঠল। আমি দেখতে পেলাম আমার পাশে শুভ এবং আরিফ বসে আছে। তাদের দুজনকেও বেঁধে রাখা হয়েছে। মাসুদ এবং একটা লোককে দেখলাম সামনে দাঁড়িয়ে আছে। তখন সেই লোকটা আমার দিকে তাকিয়ে বলল, আমাকে ধরার এত বেশি শখ ছিল তাই না? মিন্টু, তুমি কি ভাবছিলে তুমি আমাকে এত তাড়াতাড়ি ধরে ফেলবে? তুমি আমাকে শাস্তি দেবে তাই না? তোমার পরিবার সবকিছু আমি শেষ করে দিয়েছি। তুমি কি বুঝতে পারছো না আমার শক্তি সম্পর্কে? এরপরেও কেন আমার সাথে লড়াই করতে আসলে? আমি তখন তার দিকে তাকালাম।
চোখে চশমা পরা মধ্যবয়স্ক লোক দাঁড়িয়ে আছে। তার মানে সেই শফিক চৌধুরী। আমি তখন তার দিকে তাকাতেই আমার মাথায় রাগ উঠে গেল। আমি তখন তার দিকে তাকিয়ে বললাম, কুত্তার বাচ্চা, যদি সাহস থাকে তাহলে আমার সাথে সরাসরি লড়াই কর। আমার হাত বেঁধে রেখে কেন লড়াই করছিস? আমাকে একবার ছেড়ে দিয়ে দেখ। আফসোস মিন্টু, তুমি আমার হাত থেকে বাঁচতে পারবে না, কারণ আমি তোমাকে ধরে নিয়ে এসেছি এখানে শেষ করে দেওয়ার জন্য। তুমি কি ভাবছো আমি এত বোকার মতো কাজ করব? আমি মাসুদের ফোনের মধ্যে আগে থেকে লোকেশন সেট করে রেখেছি, যাতে আমার লোকজনকে কেউ ধরে নিয়ে গেলে তাদের ব্যাপারে সব আর আগে আমি ইনফরমেশন পেয়ে যাই। তুমি এত বোকার মতো কাজ করবে সেটা আমি ভাবতেও পারিনি। এতদিন থেকে এই লাইনে আছো, এসব কিছু বুঝতে পারলে না? আমি তখন চিন্তা করতে শুরু করলাম, আমি কত বোকার মতো কাজ করছিলাম। মাসুদের কথা মধ্যে এখানে চলে আসলাম, কিন্তু এত চালাকের সাথে তারা কাজ করবে এটা বুঝতে পারছিলাম না। অঙ্কিতের কথা অনেক বেশি মনে হচ্ছিল। আমার জীবনের শেষ মুহূর্ত চলে এসেছে, সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছিলাম। কিন্তু একটাই কষ্ট হচ্ছিল, ওকে আমি শেষ করতে পারলাম না। যেই উদ্দেশ্য নিয়ে এই লাইনে এসেছিলাম সেই উদ্দেশ্য সফল করতে পারলাম না। তখন শফিক চৌধুরী একটা লাঠি নিয়ে আমার দিকে এগিয়ে এসে মারতে শুরু করলো এবং মারতে মারতে বলল, তোর কত বড় সাহস, তুই আমাকে ধরবি তাই না? তোর পরিবারের লোকজন, তোর প্রেমিকার পরিবার সবকিছু আমি শেষ করে দিয়েছিলাম, কিন্তু তুই আমার সাথে লড়াই করতে চলে এসেছিস তাই না? আমার ব্যবসা চলবে, আমার ব্যবসা কেউ থামাতে পারবে না। যে আমার ব্যবসায় বাধা হবে তাকেই মরতে হবে। আজ তোকে আমার হাত থেকে কে বাঁচায় সেটা আমি তো দেখতে চাই। তুই যদি পুরুষ মানুষ হয়ে থাকিস তাহলে আমার হাতটা ছেড়ে দে, এরপর দেখবি তোকে আমি কীভাবে শেষ করে দিই। তুই মহিলাদের মতো কেন আমাকে বেঁধে রেখে লড়াই করছিস? যদি সাহস থাকে তাহলে আমার হাতের বাঁধন খুলে দে, এরপর বুঝতে পারবি আমি কতটা ভয়ঙ্কর। এই শফিক চৌধুরী কোনোদিন রিস্ক নিয়ে কাজ করে না। শফিক চৌধুরীর জীবনে যত কাজ হয়েছে সব কিছু সফল হয়েছে, তাই তোকে মারাটাও আমার একটা কাজ ছিল এবং সেটা আমি ভালো করে সফল করব। তোকে ছেড়ে দিয়ে কি আমি নিজের বিপদ ডেকে নিয়ে আসবো সেটা কোনোদিন চিন্তাও করিস না। ওদিকে অঙ্কিতা অপেক্ষা করছিল প্রায় 4 ঘন্টা হয়ে গেছে, এখনো মিন্টু ফিরে আসছে না। এটা দেখার পর সে অনেক বেশি চিন্তিত হয়ে যায়। ইমরানের দিকে তাকিয়ে বলে, ইমরান, বুঝতে পারছি না মিন্টু এত সময় নিচ্ছে কেন। এতক্ষণে তো ওদের এসে যাওয়ার কথা, কিন্তু ওদের কোনো বিপদ হলো না তো? ম্যাডাম, আমি অনেক কল করছি সবার ফোনে, কিন্তু কেউ ফোন ধরছে না। বুঝতে পারছি না অন্যদের কোনো বিপদ হলো কিনা, সেটা তো দেখতে হবে। তুমি তাড়াতাড়ি সব কিছুর ব্যবস্থা করো, আমি ওখানে যাব। আমার যত লোকজন এখানে বাকি আছে সবাইকে নিয়ে গাড়ি রেডি করো, আমি ওখানে যাব। ওদেরকে আমি শেষ করে দিব। ওরা যদি মিন্টুর কোনো ক্ষতি করে তাহলে ওদেরকে আমি জ্যান্ত মাটির নিচে পুঁতে ফেলবো। ওকে ম্যাডাম, আপনি বেশি চিন্তিত হবেন না। ওরা স্যারের কোনো ক্ষতি করতে পারবে না। আমি দেখতেছি কি করে যে আমি সবাইকে নিয়ে রেডি হচ্ছি, আপনিও রেডি হয়ে নিন। অঙ্কিতার মাথায় চিন্তার ভাঁজ পড়ে গেল। মিন্টুর কোনো ক্ষতি হলো না তো? এটা চিন্তা করছিল, এর ভেতর ইমরান সব কিছুর ব্যবস্থা করে ফেলে। এরপর তারা গাড়ি নিয়ে সেই জায়গার উদ্দেশ্যে রওনা দেয়। ওখানে মিন্টুকে মারার জন্য প্রস্তুতি চলছে। তখন মাসুদ এসে মিন্টুর মাথায় আঘাত করতে শুরু করে। মিন্টুর মাথায় এমনিতেই আঘাতের মধ্যে আবার আঘাত করছে আর বলছে, তুই আমাকে ফুটন্ত তেলের মধ্যে ডুবিয়ে মারার প্ল্যান করেছিলি তাই না? আজকে তোকে আমি এমন শিক্ষা দিব যে আর কোনোদিন আমাদের সাথে লাগতে আসবি না। তোর জন্য আমি ব্যবস্থা করতেছি, তোকে আমি তেলে ছেড়ে দিব। এই কুত্তার বাচ্চা, তোর যদি এত বড় সাহস হয়ে থাকে তাহলে আমাদেরকে ছেড়ে দে। আমাদের ভাইয়ের দিকে কেন তাকিয়ে আছিস? যদি তোর এত বড় সাহস থাকে তাহলে আমাদেরকে একবার ছেড়ে দে, এরপর তোদেরকে আমরা কি করি সেটা দেখতে পারবি।
এই চামচার বাচ্চারা, তোরা চুপ করে থাকবি? তোদেরকে এমনিতেই শেষ করে ফেলা হবে। তোরা আমাকে অনেক কষ্ট দিয়েছিস, আজকে তোদের সবাইকে আমি কষ্ট দিতে দিতে মারবো। তাই কোনো চিন্তা করবি না, একে একে সবাইকে মেরে ফেলবো, কিন্তু সবার প্রথমে তোদের বসকে মরতে হবে। এরপর মাসুদ মারতে শুরু করে মিন্টুকে। ওদিকে 20 মিনিটের ভেতরে সেই জায়গায় এসে পৌঁছে যায় অঙ্কিতা এবং বাকি সবাই। তারা যখন দরজার কাছে আসে, দরজার কাছে আসতেই লোকগুলো তাদের উপর আক্রমণ করে। শফিক চৌধুরী তখন মিন্টুকে মারার প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ করে বাইরে গোলাগুলির শব্দ শুনে সে অনেক চিন্তিত হয়ে পড়ে। কে আসছে? ওদিকে অঙ্কিতা লোকগুলোকে মাটিতে শুইয়ে দিয়ে ভেতরে ঢুকে পড়ে। শফিক চৌধুরী বুঝতে পারে বিপদ আসন্ন, সেই জন্য সে দৌড়ে যায়, গিয়ে মিন্টুর মাথায় বন্দুক ধরে সামনের দিকে তাকিয়ে দেখে অঙ্কিতা এসেছে। এটা দেখার পর শফিক চৌধুরী চিৎকার করে বলে, এই মেয়ে, তুই যদি তোর ভালোবাসার মানুষকে বাঁচাতে চাস তাহলে এই জায়গায় দাঁড়িয়ে থাক, আর একবার যদি সামনের দিকে এগিয়ে আসিস তাহলে কিন্তু তোকে একদম শেষ করে দেব, তাই সাবধান হয়ে যা। তোর কত বড় সাহস, তুই মিন্টুর মাথায় বন্দুক ধরেছিস? তোর যদি সাহস থাকে তাহলে আমি মেয়ে হয়ে তোকে চ্যালেঞ্জ করছি, তুই আমাকে মেরে দেখা। মিন্টু তখন অঙ্কিতাকে দেখল। শফিক কতটা ভয়ঙ্কর সেটা মিন্টু বুঝতে পেরেছে। মিন্টু তখন অঙ্কিতার দিকে তাকিয়ে বলল, অঙ্কিতা, তুমি এখান থেকে চলে যাও, এখানে দাঁড়াবে না প্লিজ। ও কতটা ভয়ঙ্কর সেটা আমি বুঝতে পেরেছি। তোমার কোনো ক্ষতি করে দিবে, আমি তোমার ক্ষতি হয়ে যাক এটা চাই না। তুমি এখান থেকে চলে যাও প্লিজ। মিন্টু, তুমি এসব কি বলছো? তোমাকে বিপদের মধ্যে ফেলে রেখে আমি চলে যাব? এটা কোনোদিনও হতে পারে না। এই লোকটা তোমার কোনো ক্ষতি করতে পারবে না, তুমি কোনো চিন্তা করো না, আমি এই লোকটাকে শাস্তি দিব। এটা শোনার পর শফিক চৌধুরী হাসতে শুরু করে। হাসতে হাসতে অঙ্কিতার দিকে তাকিয়ে বলে, তুই মেয়ে হয়ে আমাকে শাস্তি দিবি তাই না? তোর মতো কত মেয়েকে আমি ইউজ করে ফেলে দিয়েছি, আর তুই আমাকে মারবি তাই না? আজকে দেখবো তোর কত বড় সাহস হয়েছে। ওইদিকে সবাই যখন ব্যস্ত ছিল অঙ্কিতা এবং মিন্টুকে নিয়ে, এদিকে আবিদকে আসার সময় অঙ্কিতা সবকিছু বলে এসেছে, সেই জন্য আবিদ চলে এসেছে। আবিদ তখন সামনের দিকে আসেনি, এসে বুঝতে পেরেছে সামনের দিকে আসলে বিপদ হতে পারে, সেই জন্য সে পেছনের দরজাতে ঢোকে এবং তাদের মদের কার্টুনগুলোর পেছনে লুকিয়ে থাকে। সেই সুযোগের অপেক্ষায় ছিল। যখন সবাই তাদেরকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে তখন হঠাৎ করে সে পেছন থেকে এসে শফিক চৌধুরীর মাথায় একটা লাঠি দিয়ে আঘাত করে। সবাই একটু সরে যেতেই অঙ্কিতা এবং তার লোকজন আক্রমণ করে। তখন 2টা লোক এসে বেঁধে রাখা সবাইকে ছেড়ে দেয়। এরপর তারা সবাই মিলে শফিক এবং তার লোকজনকে মারতে শুরু করে। সবাইকে মেরে শফিক চৌধুরীকে বেঁধে রাখে চেয়ারের সাথে এবং অঙ্কিতা মিন্টু দুজন সামনে দাঁড়ায়। একটু আগে কত বড় বড় কথা বলছিলি না? আমার ভালোবাসার মানুষকে মারবি? তোর কত বড় সাহস, তুই আমার বাবা মাকে মেরেছিস, তোকে আমি ছেড়ে দিব? এটা তুই কি করে ভাবতে পারলি? শফিক চৌধুরী তখন কি করবে কিছুই বুঝতে পারছিল না। সে যে কত বড় বিপদের মধ্যে পড়ে গেছে এটা সে খুব ভালো করেই বুঝতে পারছিল। ওদিকে শুভ এবং আরিফ চলে যায় সেই ফুটন্ত তেলের কাছে এবং সে তার ভেতরে আরও আগুন দিতে শুরু করে, কারণ শফিক চৌধুরীকে এটার মধ্যেই ছেড়ে দিয়ে মেরে ফেলা হবে। মিন্টু তখন তার কলার চেপে ধরে বলে, শুয়োরে বাচ্চা, তোকে আমি যদি জীবন্ত চিবিয়ে খেয়ে ফেলি এরপরও আমার মনের মধ্যে শান্তি আসবে না, কারণ তুই আমার প্রিয়জনদেরকে মেরেছিস, আমার বাবা মাকে প্রথমে মেরেছিস, এরপর আমার সবচেয়ে আপনজন, আমার সবচেয়ে কাছের মানুষ আমার ভাইকে মেরেছিস। আমার ছোট ভাইটা কি ক্ষতি করেছিল? যদি মারার হতো তাহলে আমাকে মেরে ফেলতি, আমার ভাইকে কেন মেরেছিলি? শফিক চৌধুরী তখন কি বলবে কিছুই বুঝতে পারছিল না। সে কত ভয়ঙ্কর বিপদের মধ্যে আছে সেটা সে একমাত্র বুঝতে পারবে। তখন সে কান্না করতে করতে মিন্টুর দিকে তাকিয়ে বলে, প্লিজ, তোমরা তো আমার সন্তানের মতো, আমাকে ছেড়ে দাও। আমি আর কোনোদিন এরকম কোনো কাজ করব না, কথা দিচ্ছি। আর জীবনে এরকম কোনো কাজ করব না। আমি সৎভাবে ব্যবসা করব, এই ব্যবসা সব কিছু ছেড়ে দেব, আমাকে ছেড়ে দাও। তোকে ছেড়ে দিব তাই না? তোর মতো একটা পাপিষ্টকে যদি ছেড়ে দিই তাহলে সমাজের মানুষ শান্তিতে থাকতে পারবে না। তুই মানুষ নামের জানোয়ার, তোকে ছেড়ে দিলে এই সমাজের মানুষ কষ্ট পাবে। তোকে মেরে ফেলায়
আমার একমাত্র লক্ষ্য, তাই তোকে মেরে ফেলতে হবে। হ্যাঁ মিন্টু, তুমি ঠিক কথা বলেছ। একে মেরে ফেলতে হবে। আমাদের আপনজনদেরকে মেরে ফেলার শাস্তি ওকে প্রতি মুহূর্তে টের পেতে হবে। শফিক চৌধুরী তখন কান্না করতে শুরু করে, কিন্তু তারা দুজন তার কোনো কথাই শোনে না। তাকে বেঁধে নিয়ে যায় সেই ফুটন্ত তেলের কাছে, এবং সেটার সামনে যখন শফিক চৌধুরীকে নিয়ে যায়, তখন শফিক চৌধুরী কান্না করতে শুরু করে এবং বলে, তোমরা কি চাও আমার কাছে বলো, আমি সব কিছু দিয়ে দেব। আমার সম্পত্তি যা আছে, টাকা পয়সা সব কিছু দিয়ে দেব। তবুও আমাকে ছেড়ে দাও। আমাকে এইভাবে কষ্ট দিও না, আমি আর সহ্য করতে পারবো না। প্লিজ আমাকে ছেড়ে দাও। আমি কথা দিচ্ছি আর কোনোদিন এরকম কোনো কাজ করব না। তুই আমাদের কাছে লোভ দেখাচ্ছিস? বল তাহলে আমার বাবা মা কে এনে দে, মিন্টুর বাবা মা ভাই সবাইকে এনে দে, তোকে আমরা ছেড়ে দিব। শফিক চৌধুরী তখন এই কথা শোনার পর চুপ হয়ে যায়। সে কি করবে? সে এই কাজ কোনোদিন করতে পারবে না, কারণ তাদেরকে সে মেরে ফেলেছে। তখন তারা দুজন তাকে তুলে ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দেয়। মুহূর্তের মধ্যেই তার শরীর টকবগে তেলের মধ্যে রোস্ট হয়ে যায়। তখন তারা দুজন একে অপরের দিকে তাকিয়ে কান্না করতে শুরু করে। মিন্টু তখন শফিক চৌধুরী সেই ফুটন্ত চেহারার দিকে তাকিয়ে থাকে এবং বলে, এই পৃথিবীতে অন্যায় করে কেউ কোনোদিন বাঁচতে পারে না, তুইও বাঁচতে পারবি না, এবং আগামীতেও যারা অন্যায় করবে তারা কেউই বাঁচতে পারবে না। পৃথিবীতে অন্যায়কারীরা কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারে না। হয়তো 2 দিনে শান্তি পাবি, কিন্তু চিরদিন কষ্ট করতে হবে। তখন তারা দুজন তাকে মেরে সেখান থেকে বাসায় ফিরে যায়। অঙ্কিতা তখন মিন্টুকে নিয়ে চলে যায় মিন্টুর বাবা মাকে যেখানে দাফন করা হয়েছে সেখানে, এবং পাশে সাকিবের কবর। মিন্টু তখন সাকিবের কবরের দিকে তাকিয়ে কান্না করতে করতে বলে, ভাই, আমি তোকে বাঁচাতে পারলাম না, কিন্তু আজকে আমি তোর খুনিদের, আমার বাবা মার খুনিদের শাস্তি দিতে পেরেছি। সবাইকে আজকে আমি শেষ করে দিয়েছি। আজকে কেউ আর এই পৃথিবীতে বেঁচে নেই। সবাইকে আমরা তোদেরকে যেরকম কষ্ট দিয়ে মেরে ফেলা হয়েছিল, এর চেয়ে 1000 গুণ বেশি কষ্ট দিয়ে মেরে ফেলেছি। মিন্টুর এরকম কান্না দেখে আশেপাশে যতজন ছিল সবাই তাকিয়ে আছে তার দিকে। সত্যি বলতে ছেলেটা এত বেশি আবেগপ্রবণ হয়ে পড়েছিল বলে বোঝানো সম্ভব নয়। অঙ্কিতা তখন মিন্টুর কাছে এসে মিন্টুকে জড়িয়ে ধরে বলে, মিন্টু প্লিজ কান্না করো না। তোমার কান্না দেখলে আমি নিজেকে সামলাতে পারি না। তুমি প্লিজ কান্না করো না। আমরা দুজন আর একা নই, আমাদের পাশে এতজন মানুষ আছে, সবাই আমাদের পরিবার। এখন থেকে আমরা এদেরকে নিয়েই বেঁচে থাকবো। এখন থেকে আমরা এদেরকে নিয়েই বেঁচে থাকবো। আমরা এই পৃথিবীতে আর কোনো অন্যায় হতে দিব না। আমাদের মতো আর কাউকে কষ্ট পেতে দিব না। তুমি শুধু আমার পাশে থাকবে। তোমাকে বড্ড ভালোবাসি মিন্টু। আমি যখন অঙ্কিতার দিকে তাকালাম, অঙ্কিতাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। আমিও যে অঙ্কিতাকে বড্ড বেশি ভালোবাসি। আমি তখন অঙ্কিতাকে বললাম, তুমি কোনো চিন্তা করো না অঙ্কিতা, আমি যতদিন বেঁচে আছি, যতদিন আমার শরীর থেকে নিঃশ্বাস বের হবে, ততদিন আমি তোমার পাশে থাকব। এবং এই মানুষগুলোর কথা আমি কোনোদিন ভুলব না, কারণ তারা আমাদেরকে সহযোগিতা করেছে। সবাইকে নিয়ে আমরা এখন নতুন করে আমাদের জীবন গড়ে তুলব। এই সমাজে আর কোনো অন্যায় হতে পারবে না। তখন তারা সবাই বাসায় ফিরে যায়। বাসায় ফিরে যাওয়ার পর আবিদ এবং শুভ আরিফকে নিয়ে অঙ্কিত এবং মিন্টুর কাছে এসে বলে, ভাইয়া, আমরা আমাদের দুজনের কাছে একটা আবদার নিয়ে এসেছি, এটা পূরণ করতে হবে। ওরে বাবা রে, তোমাদের আবার কি আবদার? আমরা আপনাদের দুজনের বিয়ে খেতে চাই, আপনারা দুজন তাড়াতাড়ি বিয়ে করে নিন। এই কথা শোনার পর আমি অঙ্কিতার দিকে তাকলাম। অঙ্কিতা অনেক বেশি লজ্জা পেয়েছে, মাথা নিচু করে নিয়েছে। এরপর আমি তাদের দিকে তাকিয়ে বললাম, তোমরা কোনো চিন্তা করো না, বিয়ের ব্যবস্থা করো। এখন থেকে তোমরাই তো আমার সব, তাই তোমরা যেটা বলবে সেটাই হবে। বিয়ের ব্যবস্থা করতে শুরু করো। তারা তখন সেখান থেকে চলে গেল। আমি তখন অঙ্কিতাকে জড়িয়ে ধরলাম। লজ্জা পেয়ে গেছি, সেটা আমি বুঝতে পারছি। এভাবেই যেন আমরা সারা জীবন সুখে থাকতে পারি, এই জন্য সবাই প্রার্থনা করবেন। আমাদের সমাজে মাঝে মাঝেই কিছু মানুষ আমাদের জীবনকে ধ্বংস করে দেয়, তাদেরকে শেষ করে দিতে হবে।
তাদেরকে শেষ করে দেওয়ার মাধ্যমেই একটি সুন্দর সমাজ তৈরি হবে। তাই সবাই মিলে চেষ্টা করলে অবশ্যই অন্যায়কারীদের শেষ করে দেওয়া সম্ভব। তাই সবাই মিলে একসাথে লড়াই করি। এই প্রত্যাশা রেখে আজকের গল্প এখানে শেষ করলাম। দেখা হবে পরবর্তী কোনো গল্পতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।